কলেজের পড়াশোনা কিন্তু নয়। শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। স্যার সেহেতু তোমাদেরকে দায় সারা পড়াশোনা করলে এই যে লিখতে হয় তাই লিখলাম, এইভাবে লিখলে কিন্তু হবে না। গুছিয়ে যেমন ভাবে পরীক্ষায় লেখো ঠিক সেইভাবে বাড়িতে লেখো, টাইম নিয়ে লেখো। ১ সপ্তাহ টাইম পাচ্ছ, তো লেখার মধ্যে সেই ১ সপ্তাহ টাইম পাচ্ছ, পড়াশোনা করে লিখতে বলেছি, সেই ব্যাপারটা রিফ্লেক্ট হতে হবে তো। তোমরা লিখে দিয়েছো দায় সারা লেখার মতো, ২-১ জন বাদ দিয়ে বেশিরভাগই তাই লিখেছো। ঠিক আছে? অনেকে জানো না যে এডিটোরিয়ালস কি আর এডিটোরিয়াল লেটার, এই দুটোর মধ্যে পার্থক্য জানো না। ঠিক আছে? এডিটোরিয়াল লিখতে দিয়েছি, তোমরা এডিটোরিয়াল লেটার লিখে দিয়েছো। তো প্রথমে আমরা এখন সেই খাতাগুলো যেগুলো চেক করেছি, সেই খাতাগুলো সবাই দেখবে যার যারটা। যারা লেখনি তাদের তো কিছু বলার নেই আর। হ্যাঁ? আর যারা লিখেছো তারা দেখো যে তাদের কোথায় কি ভুল আছে, এবং যারা লেখনি তারাও দেখো যে সবাই কোথায় ভুল করছে এবং কিভাবে কারেক্ট করছি, সেইভাবে নিজেকে লিখে তারপরে কারেক্ট করো। ঠিক আছে? এখানে দায় সারা কিন্তু ব্যাপার না। নিজে চাকরি পাওয়ার জন্য নিজে পড়াশোনা করছো, সেহেতু ব্যাপারটার মধ্যে তোমাকে সিরিয়াস হতেই হবে পড়াশোনার প্রতি। আমি ১ সপ্তাহ টাইম দিয়েছি, তোমরা বেশিরভাগই শনিবার পাঠিয়েছো বা রবিবার পাঠিয়েছো। আগে থেকে পাঠাও। দিন ৭ দিন টাইম দিয়েছি বলে প্রতিদিন একটা করে টপিক লিখলে ৪ দিনে ৪ টে হয়ে যায়। আগে থেকে পাঠাও, তাতে আমারও সুবিধা দেখতে। আমিও মন দিয়ে দেখতে পারবো। তোমরাও মন দিয়ে লিখতে পারবে এক একদিন একটা একটা লিখলে। ঠিক আছে? তো সময় নষ্ট না করে আমরা দেখি কার খাতায় কে কি লিখেছে এবং কার কি কারেকশন দরকার। আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমরা উম কিভাবে লিখবে এবং কিভাবে সাবমিট করবে। নিজের নামটা লিখবে, যে ফাইলটা ছবি তুললে, পিডিএফ করলে, পিডিএফ করার পরে যে ফাইলটা সেভ করছো, ফাইল নেমে নিজের নাম দেবে। ঠিক আছে? হোমওয়ার্ক কি ছিল, মানে কত তারিখ, সেই তারিখটা লিখবে। হুম? কারণ এই যে একটা একটা করে দেখা হয়ে যাবে, আর এই ফাইলগুলো কিন্তু আমি ডিলিট করে দেবো। তাহলে কোনটা কোন তারিখের, সেটা তোমাদের কাছে একটা ডকুমেন্ট থেকে যাবে, যে তোমরা কিভাবে কি করেছো, সেটা কিভাবে আমি কারেক্ট করে দিয়েছি। আর আমি বুঝতে পারছি না যে এটা কার লেখা, যদি নাম নাম লেখো। ডাউনলোড করছি তো, ডাউনলোড করার পর তো ওইভাবে ডাউনলোড হচ্ছে একটা ফাইল নাম দিয়ে ডাউনলোড হয়, তাহলে আমি বুঝবো কি করে এটা কার লেখা। সেই জন্য নিজের নাম দিয়ে আর তারিখটা দিয়ে ফাইলটা সেভ করবে, করে তারপর আমাকে পাঠাবে পিডিএফ করে। ঠিক আছে? তাতে তোমাদেরও সুবিধা, আমারও ঠিক সুবিধা। আছে। তো প্রথমে শুরু করা যাক অঙ্কিতার খাতা দিয়ে। অঙ্কিতা সাধুকা, সে কি লিখেছে আমরা দেখি। সবাই দেখতে পাচ্ছ তো খাতাগুলো? হ্যাঁ স্যার। স্যার এই কারেকশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই বাংলা ইংলিশ যে ডেসক্রিপটিভ ক্লাস, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা এখন আমরা করছি, হ্যাঁ, শিখতে তো হবে, এবং কোথায় ভুল করছি সেটাকে কিভাবে কারেক্ট করছি সেটা দেখতে হবে। তো আমাদের একটা সারাংশ ছিল, আমরা জানি। ঠিক আছে? তো সারাংশটা আমি একবার খুলি, তাহলে সুবিধা হবে সবারই। গত দিনের কাজে আমাদের একটা সারাংশ ছিল, এইটা দেখতে পাচ্ছ সবাই, আশা করি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখানে কি ছিল? চরিত্র শুধু মানব জীবনের অলংকার নহে, ইহা আবার একটি অমূল্য সম্পত্তিও। তার মানে আমি কি বুঝছি? চরিত্র একটা ইম্পর্টেন্ট জিনিস। চরিত্র একটি অমূল্য সম্পত্তি, শুধুমাত্র অলংকার নয়। চরিত্র হলো মানব জীবনের, মানুষের জীবনের চরিত্র একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমাদের পার্থিব ধন সম্পত্তির মূল্য নির্ধারণ করা যায়, কিন্তু চরিত্রের কোনো মূল্য নির্ধারণ করা যায় না। আমাদের যা ধন সম্পত্তি আছে, যেগুলো ট্যানজিবল, ইংরেজিতে বলে ট্যানজিবল। ট্যানজিবল মানে যেগুলোকে স্পর্শ করা যায়, সেই স্পর্শযোগ্য সম্পত্তির আমরা মূল্য নির্ধারণ করতে পারি, দাম নির্ধারণ করতে পারি, কিন্তু আমাদের চরিত্রের মূল্য আমরা কিন্তু নির্ধারণ করতে পারি না। এটা একটা ইনট্যানজিবল বৈশিষ্ট্য মানুষের। চরিত্রবান লোক নির্ধন হইলেও ধনীর ন্যায় সম্মান লাভ করে থাকেন। একজন ব্যক্তি যার প্রচুর ধনসম্পত্তি আছে, তার সমাজে একটা মান সম্মান থাকে। ঠিক আছে? যেহেতু ধনের প্রতি বেশিরভাগ মানুষের কি আছে?
একটা আকাঙ্ক্ষা থাকে। সেই জন্য যে ব্যক্তির ধনসম্পত্তি আছে সেই ব্যক্তির একটা সমাজে সম্মান থাকে। আর চরিত্রবান ব্যক্তিও সেই সম্মান লাভ করে তার ধনসম্পত্তি না থাকলেও তার চরিত্র যদি খুব ভালো হয় সেই জন্য সে সম্মান লাভ করে। চরিত্র বলে মানুষ বহুর ওপরে আধিপত্য স্থাপন করে, মানে বহু জিনিসের ওপরে, বহু ব্যক্তির উপরে চরিত্রের বল দিয়ে মানুষ আধিপত্য লাভ করতে পারে। ধনী ধন লইয়া সকল সময় শান্তি লাভ করিতে পারে না, কিন্তু চরিত্র ধনে ধনী ব্যক্তি সততই চরিত্রের শান্তি লাভ করিতে পারেন। একজন ধনী সে যে খুব সুখী হবে তার কোনো মানে নেই, কিন্তু যে যে মানুষের চরিত্রবান ব্যক্তি যে সে কিন্তু যে তার চরিত্রের বলে সে অনেক নিজের থেকে অনেক শান্তি পায়। যার চরিত্র ভালো, চরিত্র মানে এখানে শুধুমাত্র আহ চরিত্র বলতে কি, চরিত্র খারাপ মানে আমরা ভাবি সবসময় ভেবে নিই যে বর্তমান মানে আমাদের যে সামাজিক পরিকাঠামো বা সামাজিক কাঠামো সেই অনুযায়ী চরিত্র খারাপ মানে আমরা ভাবি এই লোকটা বোধহয় কোনো লোকের চরিত্র খারাপ মানে সে হয়তো বহু নারীর সংস্পর্শে থাকে, বা কোনো নারীর চরিত্র খারাপ মানে আমরা সেটাকে ধরে নিই যে সে হয়তো বহু পুরুষের সংস্পর্শে থাকে। কিন্তু চরিত্র বলতে এইগুলো নয়, চরিত্র মানে সবকিছু মিলে একটা সার্বিক ব্যাপার। হুম? যেখানে সে মানুষের সাথে কিভাবে বিহেভ করছে, কোনো মানুষের ক্ষতি করছে কিনা, হ্যাঁ? তার পার্সোনালিটি, তার ব্যক্তিত্ব ইত্যাদিগুলো সব মিলে চরিত্র, সেই মানুষটার চরিত্র। চরিত্র মানুষের মনুষ্যত্বের উপাদান। এই যে যেটা বললাম, মানে একটা মানুষ কতটা দয়া পরায়ণ, সে অন্য মানুষের প্রতি ক্ষতি করার পিছনে ছুটছে নাকি অন্য মানুষের ভালো চাইছে, ঠিক আছে? তাহলে এই যে মনুষ্যত্বটা সেটাও কিন্তু চরিত্র। সুতরাং চরিত্রই মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ এবং একমাত্র কাম্য বস্তু। তাই আমাদের সকলের বলছে যে চরিত্র চরিত্র ভালো করা এটাই আমাদের কাম্য হওয়া উচিত। আমাদের সবসময় চাওয়া উচিত যে আমাদের চরিত্রটাকে আমরা সবসময় দৃঢ় রাখবো। আমাদের চরিত্র যেন নিয়ে কোনো প্রশ্ন না ওঠে সমাজে। সেটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। সেটাই বলছি। তাহলে আমি এটা পড়ে সারাংশ বা সারসংক্ষেপ দুটোর মধ্যে পার্থক্য আছে। ভালো করে শোনো কথাগুলো। ডিফারেন্স আছে, হ্যাঁ? তাহলে দেখো ইংরেজিতে আমরা যখন ইয়ে করি, ইংলিশে যখন আমরা যখন প্রেসি লিখি, ইংলিশে দুটো হয় জানি তো আমরা। একটা হয় প্রেসি, একটা রাইটিং প্রেসি হয়, প্রেসি রাইটিং হয় একটা, আর একটা সামারি রাইটিং। দুটোই কিন্তু ডব্লিউবিসিএস এ আসে। ঠিক আছে? কখনো সামারি আসে, সামারি, আবার কখনো প্রেসি আসে, প্রেসি লিখতে দেয়। তাই তো? কখনো প্রেসি লিখতে দেয়। কিন্তু দুটোই কি একই? দুটোই কিন্তু এক জিনিস নয়। প্রেসি আর সামারির মধ্যে পার্থক্য আছে। প্রেসি মানে তুমি জিনিসটা পড়ছো, কিছু লাইন এখানে দেওয়া আছে, সেই লাইনগুলো তুমি পড়ছো, পড়ে তুমি যেটা নিজে বুঝছো সেটা নিজের ভাষায় তুলে ধরছো। এটাকে বলা হয় সারাংশ বা প্রেসি। এখানে এটাই লিখতে দিয়েছে বাংলায়। আর সামারি মানে হচ্ছে সার সংক্ষেপ, যার বাংলাটা হচ্ছে সার সংক্ষেপ। সার সংক্ষেপ মানে কি, যেটা তুমি পড়লে যে লাইনগুলো, অনেকগুলো লাইন ছিল, ধরো এখানে এতগুলো 1 2 3 4 5 6টা লাইন আছে। এই লাইনের থেকেই কিছু ইম্পর্টেন্ট জিনিস, কিছু ইম্পর্টেন্ট কিওয়ার্ডস তুমি নিলে, নিয়ে সেগুলো লিখে দিলে শর্টে, ব্রিফলি। ঠিক আছে? ইন ব্রিফ তুমি লিখলে, সেটাকে বলা হয় সারসংক্ষেপ। সেই লাইনের কথাগুলোই থাকবে, কিন্তু আনইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো বাদ যাবে। ইম্পর্টেন্ট যেগুলো কথাগুলো আছে বা বাক্যগুলো আছে সেইগুলো আমি লিখবো। এর থেকে 6টার থেকে দেখা যায় 3টে বাক্য ইম্পর্টেন্ট, সেই 3টে বাক্য আমি লিখে দিলাম। এটাকে বলা হয় সারসংক্ষেপ। মানে যে বাক্যগুলো লেখা আছে সেই বাক্যগুলোকেই আমি তুলে ধরছি, যেগুলো বেশি সিগনিফিকেন্ট সেগুলোকে লিখছি, আর যেগুলো ইনসিগনিফিকেন্ট সেগুলোকে বাদ দিচ্ছি। এটাকে বলা হয় সারসংক্ষেপ। আর প্রেসিটা কি? প্রেসি হচ্ছে আমি এই 5টা লাইন আমি পড়লাম, পড়ে এর একটা মূল অর্থ আমি বুঝলাম নিজের মনে মনে, সেই অর্থটা নিজের ভাষায় লিখছি। এর থেকে একটা লাইনও বা একটা ওয়ার্ডও আমি কপি করব না এখানে। নো কপি, কোনো কপি হবে না। ফার্স্ট ক্রাইটেরিয়া, ফার্স্ট ফিচার প্রেসি রাইটিং এর, ঠিক আছে? যে কোনো কপি হবে না, যেটা আছে তার থেকে আমি কোনো ওয়ার্ড বা কোনো বাক্য বা কোনো সেন্টেন্স আমি কপি করব না। নিজে যেটা বুঝলাম সেটার ভাবটা, ভাবার্থ সেটা আমি লিখে দেবো নিজের ভাষায়। ঠিক আছে? এবার এখানে বলছে যেটা এখানে লেখা আছে তার 2/3, এটা মাথায় রাখতে হবে। এখানে যতগুলো ওয়ার্ড আছে তার 2/3 হবে যে প্রেসিটা আমি লিখছি, সেই প্রেসিটা হচ্ছে তোমার ওয়ার্ড লিমিট। আগে গুনে নেবে যে কতগুলো ওয়ার্ড এখানে আছে।
ঠিক আছে? খুব বড় যদি পেশি দেয় আমাদের গোনার সময় থাকবে না। তখন আমি এই লাইনে দেখা যাচ্ছে, ১ম লাইনে দেখা যাচ্ছে ৫ টা ওয়ার্ড আছে। ১ম লাইনে ৫ টা ওয়ার্ড আছে। সাপোজ। ঠিক আছে? এবং টোটাল ১০ টা লাইন আছে। তার মানে আমি বলতে পারি যে কতগুলো আছে অ্যাপ্রক্সিমেটলি টোটাল ১০ টা লাইন আছে, ১০ টা সেন্টেন্স আছে আর ৫ টা করে ওয়ার্ড আছে। ধরো একটা লাইন গুনে নিলাম ৫ টা আছে। তাহলে টোটাল ৫০ টা ধরো ওয়ার্ড আছে। তার মানে আমার তার 2/3 আমাকে কিন্তু প্রেসিতে লিখতে হবে। এবং প্রেসির সময় মনে রাখবে যে WBCS পরীক্ষা যখন দিতে যাবে, দেখবে প্রেসির জন্য একটা আলাদা পেপার দেয়। প্রেসির জন্য, প্রেসি লেখার জন্য। যেকোনো পরীক্ষাতেই দেয় এবং সেটাতে এরকম খোপ, খোপ করা থাকে। এরকম ঘর করা থাকে এবং একটা ঘরে একটা ওয়ার্ড লিখতে হয়। ধরো এরকম এখানে ৩ টে, তো এখানে ৩ লেখা থাকবে, এখানে ৬ লেখা থাকবে, এখানে ৯ লেখা থাকবে, এখানে ১২ লেখা থাকবে। এবার তুমি প্রত্যেকটা ওয়ার্ড, এখানে একটা ওয়ার্ড লিখলে, এখানে একটা ওয়ার্ড লিখলে, এখানে একটা ওয়ার্ড লিখলে, ওরা কিন্তু যে খাতা দেখছে তারা কিন্তু বুঝতে পারবে যে তুমি কতগুলো ওয়ার্ড লিখেছো। ঠিক আছে? এখানে সহজেই গুনতে পারবে। তাহলে এটা কিন্তু প্রেসির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড লিমিটটা। ঠিক আছে? একদম প্রিসাইজলি লিখতে হবে। তার জন্য এর নাম হচ্ছে প্রেসি। এবং নিজের ভাষায় লিখতে হবে। এই যে মূল যে ইয়েটা দেয়া থাকবে, স্ট্যান্ডাটা দেয়া থাকবে, তার থেকে আমি কোনো কিছু কপি করব না। সম্পূর্ণ নিজের ভাষায় আমি লিখবো। এটাই হচ্ছে প্রেসি, সারাংশ। সেটাই এখানে লিখতে দিয়েছিলাম। ঠিক আছে? অনেকে দেখছি যে কি করেছে, ওয়ার্ড লিমিটটা ক্রস করে ফেলেছে। অনেক বড়, বড় লেখা হয়ে গেছে। সেহেতু এবার থেকে যখন লিখবে মাথায় রাখবে আমার কিন্তু 2/3 লিখতে হবে। তাহলে এই যে চরিত্র, এটা নিয়ে আমরা একটা পেয়েছি, ধারণা পেলাম এই লেখাটা সম্পর্কে। এবার সেটাকে আমি দেখবো যে কে কিভাবে লিখেছে। তো ১ম এ অঙ্কিতারটা দেখছিলাম। অঙ্কিতা এখানে ভালোই লিখেছে। তবে একটু অঙ্কিতা শুনতে পাচ্ছ তো? অঙ্কিতা তুমি আনমিউট করে রাখো। যার যখন খাতা দেখবো সে তখন হ্যাঁ, করে রাখবে। এটা তোমার লেখাটা ভালোই হয়েছে এবং ভালো কথা, এখানে হচ্ছে একটা ইয়ে দিতে হয়। তোমার হেডলাইন মানে হেডিং দিতে হয়। টাইটেল দিতে হয়, টাইটেল প্রেসির বা সারাংশ। এবং টাইটেলটাও ওই ওয়ার্ড লিমিটের মধ্যে কাউন্ট হয়। এটা মাথায় রেখো, হ্যাঁ? যে ওয়ার্ড লিমিট ও 2/3 আচ্ছা, এর মধ্যে টাইটেলটাও কাউন্ট হবে। ওকে? সেহেতু ওটা ঠিক আছে। এবং তোমার লেখাটা ঠিক আছে কিন্তু লেখাটা আরো কম হবে। আমি যদি দেখি যে গত দিনের কাজটা যদি আমি দেখি, গতদিনের কাজে এখানে কটা ওয়ার্ড আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭৫ টা আছে। ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬। তাহলে ও গুনেছে ৭৫ টা ওয়ার্ড আছে। তার মানে কতগুলো লিখতে হবে? কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে? 2/3 লিখতে হবে। আমি তো হুম, 1/3 ভেবে 25 এর মধ্যে আনতে ৫০। চেয়েছিলাম। আর একটু বেশি হয়েছে। ৩০-৩২ টা মতন ওয়ার্ড হয়েছে। তাহলে কি আরো কমাতে হবে, তাই তো? হ্যাঁ, মোটামুটি আমি ২ লাইন। এখানে শিরোনামটাও এখানে ধরিনি। এখানে ৪ লাইন আছে তো? আমাকে এটাকে ২ লাইনে লিখতে হবে। বোঝা গেল? এখানে ৪ টে লাইন আচ্ছা, আছে। তাহলে হুম, আমাকে সেটা এই যদি এরকম এইভাবে এই ওয়ার্ড গুলো যদি আমি মেইনটেইন করি, এখানে যে কটা ওয়ার্ড আছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬। ১৬ টা ওয়ার্ড আছে। তাহলে একটা বাক্যে আমি যদি ১৬ টা ওয়ার্ড লিখি, তার মানে আমাকে টোটাল ওরকম মোটামুটি ১৫, ৩০ এর মধ্যে রাখতে হবে। ওকে? হুম। ৩০ এর মধ্যে আমাকে রাখতে হবে। এটা হচ্ছে স্যার টার্গেট। হ্যালো, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, কে বলছো? স্যার বলো ওই আমি ৭৫ আমি চিন্ময় বলছি। বলছি ৭৫ হুম, 2/3 তো ৫০ হচ্ছে। হুম, ৭৫ 2/3 কি বলছো? বলছে ৭৫ ওয়ার্ডের 2/3 মানে ৫০ হচ্ছে না? ৭৫ ইন্টু 2/3 কত হচ্ছে? ৫০। ৫০। তাহলে ৫০ টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। হ্যাঁ, সেটাই ও তো বলল বলছি। ৭৫ টা, সেটা আমি যেটাই বলছি 2/3 এর মধ্যে তোমাকে লিখতে হবে। ঠিক আছে? তার বেশি ক্রস করা যাবে না। তার নিচেও লিখতে পারো। মূল জিনিসটা তার মধ্যে তুমি লিখে তুলতে পারো। কিন্তু যেন কোনো মতেই তার থেকে বড় না হয়। ঠিক আছে? এটাই আমার মূল উদ্দেশ্য বলার। ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে। যাই হোক, অঙ্কিতা লিখেছে কি, চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ। একদম নিজের ভাষায়। তাও অমূল্য কথাটা না ইউজ করাই ভালো, যেহেতু ওখানে আছে। যার সাথে কোনো পার্থিব সম্পত্তির তুলনা চলে না। একদম। সুচরিত্র যেমন মানুষের মনে শান্তি এনে দিতে পারে, তেমনি ধনী ব্যক্তির মতো সম্মানও আনতে পারে। কত দুটো বাক্যকেও একটাতে কনভার্ট করে লিখেছে। ঠিক আছে? সুচরিত্রই মানুষের জীবন সার্থক করতে পারে। এটা আমি কেটে দিয়েছি। কারণ কি? একই কথা দেখো দুবার লেখা হয়ে গেছে। সুচরিত্র বলছে মানুষের শান্তি এনে দিতে পারে। তাহলে আবার এটা কেন লেখার দরকার? সুচরিত্র মানুষের জীবন সার্থক করতে পারে। এটা তুমি নিজের থেকে একদম এনেছো একদম। এরকম কিছু ছিল না। জীবন সার্থক করতে পারে। হ্যাঁ, ঠিক আছে? লেখার দরকার নেই। এটা কেটে দিয়েছি লাইনটা। ছোট করতে হবে।
তাই চরিত্রবান হয় মানুষের শ্রেষ্ঠ সাধনা, এইটুকুই যথেষ্ট। ওই যে লাইনটা কেটে দিয়েছি ওই জন্য। লেখা মোটামুটি ঠিক আছে, আর এও ঠিক আছে, চরিত্র মানুষের ভূষণ, এটাও ঠিক আছে। ঠিক আছে, লেখা ঠিকঠাকই আছে, শুধু ওই লাইনটা এক্সট্রা হয়েছে। কোনো দুবার ব্যবহার করার দরকার নেই। একটা কথা আমি বারবার কেন বলবো? ঠিক আছে, ঠিক আছে। ইংরেজিতে একটা কথা আছে না, ডোন্ট হার্প অন দ্য সেম টিউন, মানে কি? ডোন্ট হার্প অন দ্য সেম টিউন মানে কি জানো কেউ? একই একই কথা রিপিটেশন না বারবার একই করা। স্বর বারবার বাজানো, এক একই স্বর বাংলা তো বারবার। এক সুরে গান গেও না, বলে না হুম। বারবার এক সুরে গান গাস না, তো আমরা বিরক্ত হয়ে বলি না? ওটাকে ইংরেজিতে একটা ইডিয়াম আছে, ডোন্ট হার্প অন দ্য সেম টিউন। ওকে, সেই জন্য এক জিনিস বারবার আমরা ব্যবহার করবো না, একবারই লিখবো। হ্যাঁ, এই লেখাটা ঠিক আছে। জলবায়ু পরিবর্তন অর্থনীতিতে তার প্রভাব বিষয়ে একটি প্রতিবেদন দিয়েছিলাম, তো প্রতিবেদন ঠিকঠাকই লিখেছে। প্রতিবেদন মানে রিপোর্ট, যেগুলো আমরা নিউজ পেপারে পড়ি ওগুলোকে প্রতিবেদন পড়ে। ঠিক আছে, ঠিকঠাকই লিখেছে। তবে এই যে অর্থনীতির প্রাথমিক সেক্টরে, এই কথাটা অসামঞ্জস্যপূর্ণ লাগছে। হ্যাঁ, প্রাথমিক ক্ষেত্রে লিখতে পারতে। ঠিক আছে, ক্ষেত্রে আমি ওই সেক্টরেরই বাংলা বের হুম, করতে পারছিলাম না না। এটা অড লাগছে লেখার মধ্যে, অর্থনীতির প্রাথমিক সেক্টরে। হ্যাঁ, সঙ্গে সেক্টরের সঙ্গে যুক্ত, এই ব্যাপারটা কেমন লাগছে না শুনতে বা দেখতে? হুম। ঠিক আছে, সেই জন্য এটাকে অ্যাভয়েড করবে। অর্থনীতির প্রাথমিক ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিগণ, যেমন কৃষিকাজের সাথে, মানে কৃষিজীবী, মৎস্যজীবী, ঠিক আছে, ইত্যাদির উপর জলবায়ুর পরিবর্তন, বা কৃষিকাজ, মৎস্য শিকার ইত্যাদির উপর জলবায়ুর পরিবর্তন মারাত্মক ক্ষতি সাধন করতে পারে। ঠিক আছে, লেখা ঠিক আছে, তবে এইগুলো একটু খেয়াল রাখবে, যে আমি কেন বাংলার মধ্যেই এ ধরনের একটা ইংলিশ কেন আনবো, আমি তো বাংলায় লিখছি এটা পুরোটা। ঠিক তারপরে আছে। এই প্রাইস রাইসের উপরে একটা কি দিয়েছিলাম, এসেনশিয়াল মেডিসিনের প্রাইস রাইসের উপরে বা প্রাইস হাইকের উপরে একটা রিপোর্ট লিখতে দিয়েছিলাম, তাই তো? এটাও ঠিকঠাক আছে, তোমার লেখা খুব ভালো হয়েছে। এগুলো আমি পোস্ট করে দেবো গ্রুপে, সবাই দেখে নেবে। হ্যাঁ, এই গুড লেখা রয়েছে মানে এটা সবাই ফলো করবে যে লেখাটা ভালো হয়েছে। হুম, সবাই ফলো করবে, যারা লেখনি বা যারা লিখেছো ভালো হয়নি, তারাও এই যে এই লেখাটা ফলো করবে, যেগুলোতে গুড লেখা থাকবে। হ্যাঁ, দেখো গুড লেখা আছে, ঠিক আছে। মানে ওর লেখাটা ঠিকঠাক আছে, এই লেখাটা। ওকে, নেক্সট যেটা ছিল, রাইট অ্যান এডিটোরিয়াল অন ইন্ডিয়া নিডস টু হার্নেস দ্য বেনিফিটস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোয়াইল অ্যাভয়েডিং অ্যাডভার্স এফেক্ট, এটা দেওয়া ছিল। এখানে বলেছে একটা এডিটোরিয়াল লিখতে, তাই তো? সেখানে হ্যাঁ, তুমি কি করেছো, এখানে এডিটোরিয়াল লেটার লিখে দিয়েছো, এডিটোরিয়াল এখানে লেটার বলেনি কিন্তু, লিখেছি। এখানে কিন্তু বলেনি রাইট আ লেটার টু দ্য এডিটর, বলেছে? বলেনি। এডিটোরিয়াল না, লেটারে এরকম লেখা থাকে, রাইট আ লেটার টু দ্য এডিটর। আর তুমি এখানে এই যে যেভাবে লিখেছো, এটা লেটার টু দ্য এডিটর লিখেছো। দেখবে তোমরা যখন কোনো পেপার পড়বে, পেপারের ২ নাম্বার বা ৩ নাম্বার পেজে দেখবে এডিটোরিয়ালস থাকে। ওই জাস্ট একটা হেডিং সম্পাদকীয় থাকে, যেটা। সম্পাদকীয়, জাস্ট একটা হেডিং দেওয়া থাকে, দিয়ে লিখতে শুরু করে। ওটাকেই এডিটোরিয়াল বলা হয় নিউজ পেপারে। ঠিক আছে? আচ্ছা। বোঝা গেছে? এটা কিন্তু হ্যাঁ। এডিটোরিয়াল লেটার নয়। সেই জন্য এইগুলো দেওয়া যাবে না, এই যে কেটে দিয়েছি। সাবজেক্ট দেওয়া যাবে না, জাস্ট একটা হেডলাইন দেবে, দিয়ে লিখতে শুরু করবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখান থেকে, এইসব দেওয়া যাবে না। থ্রু দ্য কলাম অফ ইউর এস্টিম ডেইলি, ঠিক আছে, হ্যাঁ, এইসব এগুলো তো এডিটোরিয়াল এগুলো লেটারের এডিটোরিয়াল জন্য। লেটারে দেয়, তাহলে এইগুলো দেওয়া যাবে না। এডিটোরিয়াল আর এডিটোরিয়াল লেটার কিন্তু আলাদা। ডাইরেক্ট এরকম লিখতে হুম। শুরু করবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ রিভলিউশনাইজিং এটার ওই রিপোর্টের ইন্ডাস্ট্রিজ, মতন একটা হেডিং দেবো, দিয়ে স্টার্ট হেডিং দিয়ে করবো। লিখতে শুরু করবে। হ্যাঁ, সম্পাদকীয় প্রতিবেদন এটাকে বাংলায় বলে। একটি সম্পাদকীয় প্রতিবেদন রচনা করুন। সম্পাদকীয় প্রতিবেদন মানে জাস্ট একটা হেডিং হবে আর লেখা শুরু হয়ে যাবে। ঠিক আছে, বাই স্টাফ রিপোর্টারও দেওয়ার দরকার নেই। ঠিক আছে, যদি ঠিক বলে আছে। শুধু প্রতিবেদন, তখন আমি বাই স্টাফ রিপোর্টার দিয়ে লিখবো। ঠিক আছে, হ্যাঁ। সম্পাদকের একটা প্রতিবেদন লিখুন। সম্পাদকীয় প্রতিবেদন কিন্তু আলাদা, এডিটোরিয়াল। আর শুধু প্রতিবেদনটা হচ্ছে রিপোর্ট। ইংরেজিতে যেমন এডিটোরিয়াল হচ্ছে, লেটার আর মানে হচ্ছে মানে, এডিটোরিয়াল। হ্যাঁ এডিটোরিয়াল। ঠিক আছে তো? হ্যাঁ। এমনি লেখা ঠিক আছে, এখানে একটা বানান ভুল হয়েছে, ইন্ডিয়া স্ট্যান্ডস অ্যাট এ ক্রিটিক্যাল, বানানটা ভুল হয়েছে, সিএএল হবে, ক্রিটিক্যাল হয়ে গেছে। ক্রিটিক্যাল জাংচার লিখেছো না, ক্রিটিক্যাল বানানটা ভুল আছে, দেখে নিও নিজের হুম। জায়গাগুলো। শেষে আই দেয়ার হ্যাঁ। ফোর উড লাইক টু রিকোয়েস্ট, এটা লেটারের মতো হয়ে গেছে, এগুলো দেওয়া যাবে না। থ্যাংকিং ইউ এসব দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট শেষ হয়ে যাবে। ঠিক আছে, ওগুলো এডিটোরিয়াল লেটারে দেবে। ওকে, আচ্ছা। ঠিক আছে, তাহলে এটা দেখে নেবে, আমি পাঠিয়ে দেবো গ্রুপে, সবাই মানে গ্রুপেই পাঠাবো, সবাই দেখবে। যেটা গুড লেখা আছে সেগুলো ভালো করে দেখবে সবাই। আচ্ছা, নেক্সট আছে অর্ণব। অর্ণব আনমিউট করো।
Yes, sir. হ্যাঁ, তুমি প্রথমে লিখেছো ইন্ডিয়া নিডস টু হার্নেস দ্য বেনিফিটস অফ এআই while avoiding adverse effect. শুধু অর্ণব বাদে আর সবাই মিউট করে রাখো, অর্ণব খুলে রাখো শুধু, ঠিক আছে? ইন্ডিয়া নিডস টু হার্নেস দ্য বেনিফিটস Okay. অফ এআই while avoiding adverse effect. ঠিকই আছে, এটা এডিটোরিয়াল দিয়েছি, এডিটোরিয়ালের মতোই লিখেছে, জাস্ট দেখো হেডিং দিয়েছে, দিয়ে লিখতে শুরু করেছে, ঠিক আছে? ইউজড ইন ভ্যারিস, কি লিখেছো এটা এখানে হাতের লেখাটা একটু ভালো করতে হবে, বুঝেছো? বোঝা যাচ্ছে না। ইট ইজ সেকেন্ড লাইনে ইট ইজ বিইং ইউজড ইন ভ্যারিয়াস নাকি না ভ্যারিস, কি লিখেছো? হ্যাঁ স্যার, ভ্যারিয়াস ভ্যারিয়াস লিখতেই তো বানানটা ভুল হয়েছে। ভুল হয়ে গেছে। আচ্ছা, আর তাড়াহুড়ো হাতের লেখাটা তারপরে কি লিখেছো এটা তাড়াহুড়োর তো কোনো প্রশ্ন নেই। 7 দিন সময় আছে, তুমি এক দিনে একটা লেখো না, 4 দিনে 4টে লিখে 5 দিনের মাথায় পাঠাও আমাকে, ঠিক আছে? আসলে স্যার এই সপ্তাহে ছিলাম না স্যার, এটা স্যার সরি স্যার, আমি পুরোটাও লিখতে যেখানেই পারিনি, থাকো, এই জন্য মানে যেখানেই একটু থাকো তোমার প্রবলেম কাজটা করে রাখতে হবে। এমনি লেখা ঠিক আছে, ঠিক আছে, তবে একটু হাতের লেখার বিষয়ে যত্নবান হতে হবে। দেখো এটা গুড লেখা আছে, তখন এটা সবাই ফলো করবে এর লেখাটা, এই লেখাটা, ঠিক আছে? ও শুধুমাত্র একটাই লিখেছে এই সপ্তাহে, এটা গুড লেখা আছে, এই লেখাটা ফলো করবে সবাই, লেখাটা ঠিকঠাক আছে। হুম, আচ্ছা নেক্সট বেবি, অন্য আনমিউট, মিউট করো, বেবি আনমিউট করো, বেবি আছো? হ্যাঁ স্যার। বেবি পাল, হুম, হুম। ওকে। আমি দেখছি মেয়েরা বেশি সিরিয়াস ছেলেদের থেকে, যেখানেই পড়াচ্ছি সব জায়গাতেই তাই দেখছি। রাইট আ রিপোর্ট অন প্রাইস হাইক অফ এসেন্সিয়াল মেডিসিন ইন ইন্ডিয়া, এটা একটা রিপোর্ট ছিল, তাহলে ওই রিপোর্টের মতোই লিখেছে। প্রাইস হাইক অফ ড্রাগস ম্যানুফ্যাকচার কন্টিনিউস বাই স্টাফ রিপোর্টার, বাই আ স্টাফ রিপোর্টার, এগুলো সব বাই এ স্টাফ রিপোর্টার, সব ক্যাপিটাল দেবে, মানে রিপোর্টারের আর ক্যাপিটাল, হুম, স্টাফের এস ক্যাপিটাল দেবে। আচ্ছা। লেখা মোটামুটি ঠিক আছে। প্রথমে দেখো রিসেন্টলি দ্য প্রাইসিং রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, এটা একটা সংস্থার নাম, তো এগুলোর ওই প্রথম অক্ষরগুলো, প্রথম লেটার গুলো সব হচ্ছে বড় হাতের হবে, পি বড় হাতের, আর বড় হাতের, এ বড় হাতের, ঠিক আছে? এগুলো একটু খেয়াল করবে, লেখা ঠিকঠাক আছে, লেখা ঠিকঠাক আছে, দেখো গুড লেখা আছে, এটা সবাই ফলো করবে, মানে সবাই দেখবে, লেখা এমনি ঠিক আছে। আচ্ছা, সেম ভুল, এটা আমি দিয়েছিলাম এডিটোরিয়াল লিখতে, দেখো এডিটোরিয়াল লেটার লিখে দিয়েছে, জায়গাগুলো কেটে দেওয়া আছে, এমনি লেখা ওভারঅল ঠিক আছে, কিন্তু এই এখানে বলেছিল যে এই যে ইন্ডিয়া নিডস টু, কি বলছে, কি দিয়েছিল, হার্নেস দ্য বেনিফিট অফ এআই হোয়াইল অ্যাভয়েডিং অ্যাডভার্স এফেক্ট, তাহলে অ্যাডভার্স এফেক্ট কিছু লিখতে হবে, তুমি এখানে অ্যাডভার্স এফেক্ট খুব একটা কিছু লেখোনি, ঠিক আছে? সেই জন্য আমি লিখে দিয়েছি কনস কি কি আছে একটু লিখতে হবে, এবং এগুলোকে ইন্ডিয়ার অ্যাভয়েড করা উচিত সেটা তুলে ধরতে হবে, ঠিক আছে? দেখো কনসটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, মানে এগুলো লিখতে হবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। হুম, এমনি ওভারঅল লেখা ঠিক আছে। আর এটা তুমি কি করে ভুল করলে আমি জানি না, এটা দিয়েছিলাম একটা আমি প্রেসি, তুমি ট্রান্সলেশন করে দিয়েছো। আমি উপরের লেখাটা পড়িনি, ওই জন্য ভুলে গেছি। পরীক্ষায় কিন্তু এরকম ভুল অনেকে করে। আমার একটা বন্ধু আছে, সে একই সাথে পরীক্ষা দিয়েছিলাম, মেন্স পরীক্ষা, এবং সে আমার রুমমেট ছিল। আমি যখন চাকরি পাওয়ার আগে আমি যখন থাকতাম আমি থাকতাম দুর্গানগরে, ঠিক আছে, ওই দমদমের কাছে। তো ওখানে আমার রুমমেট ছিল, ছেলেটা পুরুলিয়ার। হুম, আমরা একসাথে প্রিলিমস দিয়েছি, একসাথে মেন্স দিতে গিয়েছি, মেন্স দিয়ে এসে বাইরে বেরোলো, বেরিয়ে আমাদের সময় এসেছিল বাংলাতে একটা, বাংলা না ইংলিশে লিখতে দিয়েছিল যে বিজ্ঞাপনের কুপ্রভাব, হুম, বিজ্ঞাপনের কুপ্রভাব, আর ও লিখে এসছে, বাইরে এসে দেখে বলছে যা আমি বিজ্ঞানের কুপ্রভাব লিখে ফেলে দিয়েছি, ঠিক আছে? এগুলো কিন্তু পরীক্ষার হলে আরো বেশি হবে, এই যে তুমি যে ভুলটা করেছো, এবং এটা 0 পাবে একদম, ঠিক আছে? এবং এটা খুব ব্যাড ইম্প্যাক্ট পড়বে, যে যে এইটা এত বড় ভুল করতে পারে এত বড় সিরিয়াস জায়গায়, সে তার মানে কি করে চাকরি করবে? এবং ছেলেটা কিন্তু চাকরি পায়নি, মানে মিসেলেনিয়াস ইন্টারভিউতে ডাক পায়নি, শুধু এই একটা ভুলের জন্য। আমাদের প্রিপারেশন একই রকম ছিল, সেম টু সেম, একসাথে পড়াশোনা করেছি এক জায়গায় 2-3 বছর থেকে, একই পড়া, একই বই পড়েছি, একটা বই কিনে দুজন পড়তাম, ও যেটা কিন্তু আমি সেটা অল্টারনেটিভ বই কিনতাম, কিন্তু ওই একটা ভুলের জন্য ও কিন্তু এই মিসেলেনিয়াস মেন্সের পাস করতে পারেনি, সেই জন্য ইন্টারভিউতে ডাক পায়নি, ঠিক আছে? তার মানে বুঝতে পারছো, একটা সামান্য ভুলের সেটা কিন্তু কোনো ক্ষমা নেই, ঠিক আছে? ঠিক আছে। স্কুল কলেজ নয় যে তুমি পাস করা ফেল করার উপরে ডিপেন্ড করছে, তুমি ভালো লিখলে চাকরি পাবে না পাবে না, হয় জীবন বদলে যাবে এক মুহূর্তে, না বদলাবে না। সেই জন্য খুব যত্নশীল হয়ে মানে দেখতে হবে প্রশ্নটা, ঠিক আছে?
যাই হোক, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে কেয়াবালা। আছো? হ্যাঁ স্যার আছি। হুম, তোমার লেখাটা দেখো। জলবায়ু পরিবর্তন অর্থনীতিতে তার প্রভাব। লেখা ঠিক আছে, হাতের লেখা একটু ভালো হবে। হ্যাঁ, বড্ড তাড়াহুড়ো করে লেখা হয়ে গেছে মানে লেখাগুলো। ওকে স্যার। হাতের লেখা ভালো হবে। আর আর লেখাটা চাইল্ডিশ হয়ে গেছে, মনে হচ্ছে যেন কোনো স্কুলের জন্য লিখছো। জলবায়ু পরিবর্তন বিষয়ে যেমন লিখেছো, এর মধ্যে একটু তুমি যে হুম পড়াশুনো করছো, এই যে তোমার রিসেন্টলি 2015 সালে প্যারিসে যে কপ হুম 25 না কত হয়েছিল, 23 এরকম কিছু হবে। হুম, 2015 সালে সেই সব বিষয়গুলো আনতে হবে। হ্যাঁ, তারপরে আচ্ছা। সরকারের পলিসি, সরকার কি পলিসি নিচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য। এই যে হুম ইভির ইউজ করছে, হুম, হুম ইলেকট্রনিক ভেহিকলস, যেগুলো গভর্নমেন্ট প্রচুর ভেহিকলস ইউজ করার জন্য, সেইগুলো লিখতে হবে। হ্যাঁ, ওকে স্যার। ক্লিয়ার? সেই জন্য আমি এখানে লেখা ঠিক আছে, ওকে। তবে লেখাটা অনেকটা সেই স্কুলের বাচ্চাদের মতো হয়ে গেছে। চাইল্ডিশ বলে লিখে দিয়েছি দেখো। ঠিক আছে? তাহলে এগুলো একটু খেয়াল ঠিক আছে। রাখবে, যে তুমি পড়াশোনা করছো তার রিফ্লেকশন যেন তোমার লেখায় উঠে আসে। যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পড়ছো, সেগুলো কি করতে পড়ছো, যাতে লেখাতে তুমি তুলে ধরতে পারো। আচ্ছা, তারপরে দেখো এটা কি আছে, ইন্ডিয়া নিডস টু হার্নেস দ্য বেনিফিটস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোয়াইল অ্যাভয়েডিং হুম অ্যাডভার্স এফেক্ট। এই বায়াস স্টাফ রিপোর্টার লেখার দরকার নেই, আগেই বললাম, কারণ এটা এডিটোরিয়াল হুম লিখতে দিয়েছিলাম। এই যে দুর্গাপুর 14 ডিসেম্বর 2024 লেখার দরকার নেই। ঠিক আছে? হুম আর হুম পরীক্ষায় কিন্তু এই জায়গার নামটা ইউজ করা যাবে না, সেহেতু এখন থেকে অ্যাভয়েড করো লেখা। এই দুর্গাপুর, কলকাতা এসব কোনো লেখার দরকার, XYZ। ঠিক আছে? পরীক্ষার খাতায় প্রশ্নে স্পষ্ট লেখা থাকবে যে নাম, কোনো জায়গার নাম কিচ্ছু লেখা যাবে না। তার জায়গায় XYZ, ABC এসব লিখুন, বা ক, খ, গ এরকম লিখতে হবে। বোঝা গেল? আচ্ছা তারিখটা স্যার। তুমি দিতে পারো, কোনো জায়গার নাম মেনশন করা যাবে না, নিজের নাম তো নয়। খালি যাই ডেটটা হোক, দেওয়া যাবে তাই তো স্যার? হ্যাঁ, লেখার মধ্যে অনেক ভুল আছে, বা বানানের ভুল আছে, তারপরে সেন্টেন্স স্ট্রাকচারে অনেক ভুল আছে। দেখলাম সেগুলো সব এই লাল কালি দিয়ে দাগিয়ে দিয়েছি। হাতের লেখা খুবই হুম বাজে। এরকম হাতের লেখা কিন্তু দেখতে ইচ্ছা করছে না খাতা। একটু ধরে ধরে লেখো, টাইম আছে, টাইম পেয়েছো, এরকম লেখা হবে কেন? ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ স্যার। খুব একটা ভালো হয়নি, সেজন্য শেষে দেখো কেটে দিয়েছি। খেয়াল রাখবে এগুলো, কোথায় কি ভুল হয়েছে। আচ্ছা, প্রাইস হাইক অফ এসেন্সিয়াল মেডিসিন ইন ইন্ডিয়া বাই আ স্টাফ রিপোর্ট, এটা ঠিক আছে, কারণ এটা দিয়েছিলাম রিপোর্ট লিখতে। আবার সেই বলছি হুম দুর্গাপুর লেখাটা অ্যাভয়েড করবে। এই লেখাটা মোটামুটি ঠিক আছে। তবে আরো কিছু লিখতে হতো। হুম, সেই জন্য তো নিচে হুম জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি। বোঝা গেল? এবার কি লিখতে হতো না হতো সেটা আমি আলোচনা করব, মানে এখনই, এগুলো দেখার পরে। সেই জন্য আমি এখন আর বলছি না কি লিখতে হতো বা না হতো। সেটা দেখলে তোমাদের সাথে মেলালে বুঝতে পারবে যে কি লিখতে হতো। ঠিক আছে? ঠিক আছে এরপরে স্যার। চরিত্রই মানব, এই যে সারসংক্ষেপ লিখেছো, এটা তো সারসংক্ষেপ দিইনি তো। এটা হ্যাঁ দিয়েছি এটা আমি বুঝতে সারাংশ, পারলাম। তুমি সারসংক্ষেপ লিখে রেখেছো। এগুলো একদম হুম কিন্তু ক্ষমার অযোগ্য। আর লেন্দি হয়ে গেছে, যেটা যত বড় তত বড়ই লিখে ফেলেছো, তাহলে প্রেসি হলো কি করে, সারাংশ হলো কি হুম করে? হুম, এত বড় লেখা যাবে না, লেন্দি লিখে দিয়েছি, দেখে নেবে। হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট এডিটোরিয়াল অন এআই বলে এটা কে লিখেছিল জানি না, নাম লেখেনি কিছু। এটা কে লিখেছিল? এটা কার হাতের লেখা? স্যার আমি এটা তন্ময়। তুমি একটাই লিখে পাঠিয়েছো, অনেকদিন আগে পাঠিয়েছো, একটা লিখে পাঠিয়েছো, আর জানি না কিসের জন্য লেখনি। হয়তো এই পড়াশোনার থেকে এখন বেশি কিছু ইম্পর্টেন্ট আছে, সেই জন্য লেখনি। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুন অর কার্স, এটা আমি লিখতে দিইনি প্রথমত। ঠিক আছে? আমি বলছি ইন্ডিয়া কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কার্স গুলোকে দূরে রেখে এগোবে, এটা লিখতে দিয়েছিলাম। তাহলে হেডিংটা ওরকমই হওয়া উচিত। তুমি সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে একটা লিখে ফেলেছো, এসে লিখে ফেলেছো, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভালো না খারাপ। আমি কিন্তু এটা লিখতে দিইনি। তাহলে হেডলাইনটা ভুল হয়েছে, ঠিক একদমই। আর হেডলাইন আর যখন স্যার ভুল হবে তখন হেডলাইনটা এটা, কি স্যার হেডলাইন স্যার বলছিলাম যে হেডলাইনটা কি যেটা আপনি মেনশন যেটা করছেন দিয়েছি ওটাই দিতে সেটাই লেখো। পারেন? দিতে হবে না, সেটাই আচ্ছা লেখো, বা সেই টাইপ কিছু লেখো, যে এইটাই দেখতে চাইছে। হুম, ওটা না দিয়ে তুমি ওই টাইপ কিছু লেখো না নিজের ভাষায়। ঠিক আছে? ওকে স্যার ওকে স্যার। হাউ ইন্ডিয়া ক্যান গ্রো উইথ দ্য হেল্প অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখানে তো এটাই যে দেখতে চেয়েছে, হুম তাহলে এটাই দিতে পারো, হাউ ইন্ডিয়া ক্যান গ্রো উইথ দ্য হেল্প অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা হতে পারে হেডিং, বা যেটা দিয়েছি সেটা লিখতে পারো।
এখানে বুন অর কার্স, এটা একটা এসে টাইপ। এসেতে যেমন হয় না, রচনা লিখতাম ছোটবেলায়, তার হ্যাঁ যেমন হেডলাইন স্যার হয় সেরকম আসলে হয়ে গেছে। ওখানে স্যার যেহেতু ওখানে নেগেটিভ এবং পজিটিভ দুটো দিককে মানে তুলে ধরতে বলেছে হতো, সেই কারণে আর ইন্ডিয়া কি ওটা কিভাবে নেগেটিভটাকে অ্যাভয়েড করে অ্যাভয়েড পজিটিভটা করে নিয়ে, পজিটিভ গুলোকে নিয়ে, হ্যাঁ একদমই তাই। এবং এবং ফোকাসিং অন ইন্ডিয়া, সেটা নেই হেডলাইনের মধ্যে, তার কোনো প্রভাবই নেই। ওভারঅল লেখা ঠিক আছে, ঠিক আছে। হেডলাইনটা ভুল হয়েছে, মানে ঠিকঠাক হয়নি, হেডলাইনটা কেটে দিয়েছি, লেখা ঠিক আছে, এটা গুড লেখা আছে, সবাই ফলো করবে। ও একটাই লিখে পাঠিয়েছে, আর বাদ বাকি লেখার সময় পাইনি। স্যার আসলে সময় না স্যার, এক্সকিউজ দিতে চাই না, বাট অ্যাকচুয়ালি মানে এই সপ্তাহে আমাদের একটু আমি কাজের জায়গাতে খুব ইয়েতে ছিলাম বলে আমি পারিনি স্যার। নেক্সট টাইম ঠিক থেকে এটা আছে, হবে না, তুমি চেষ্টা কি করব। করো? স্যার আমি ইয়েতে আছি, আপনার পুরুলিয়াতে আছি, কন্ট্রাকচুয়াল পোস্টে এখন আছি আমি। কোথায়, কোন দপ্তরে? স্যার WRIDD, হ্যাঁ, স্যার WRIDD, আচ্ছা, স্যার ওয়াটার রিসোর্স বুঝতে পেরেছি। ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। হ্যাঁ স্যার। ওকে, পুরুলিয়াতেই বাড়ি তোমার নাকি, না বাড়ি তো ওইদিকে বোধ হয়? স্যার না স্যার, দুর্গাপুরে বাড়ি, আমি পুরুলিয়াতে এখানে কর্মসূত্রে আচ্ছা, আছি, আর এমনি উইকলি বেসিসে আমি যাওয়া আসা করি। পুরুলিয়ায় কোথায় থাকো? স্যার এখন আছি বেলগুমাতে। ওটা কোন দিকটায়, ওই বান্দোয়ানের দিকে? স্যার না স্যার, বান্দোয়ানটা হচ্ছে আপনার অনেকটা ইয়ে থাকে, মানে মেন বাস স্ট্যান্ড থেকে যেটা আমার অফিসটা হচ্ছে 3 কিলোমিটারের মধ্যে, ও ওই আচ্ছা, আপনার পুরুলিয়া পঞ্চায়েত শহরে, এরিয়া পড়ে যাচ্ছে। হ্যাঁ একদম পুরুলিয়া মেন শহরে। টাউন থেকে। হ্যাঁ 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 বুঝতে স্যার, পেরেছি। আপনি এটা বললেন বান্দোয়ান, ওই ওই রাস্তা যেতেই মানে বুঝতে পেরেছি, প্রথমে হ্যাঁ, পড়ে, তারপরে বান্দোয়ানটা বাঁ বান্দোয়ান দিকে পড়ে ঢুকে যাচ্ছে। যাচ্ছে, বান্দোয়ানটা হ্যাঁ বাঁ হ্যাঁ দিকে চলে হ্যাঁ যাচ্ছে, আর সোজা স্যার, চলে ওটা যাচ্ছে অনেকটা অযোধ্যার দিকে। আরো অনেকটা আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটু ওই অনেক কাঁসা মানে কাঁসাই বান্দোয়ানটা নদীর স্যার যে অনেকটা ব্রিজটা এগিয়ে। আছে, কাঁসাই নদীর যে স্যার ব্রিজটা ওটা আছে অনেকটা ওটা। দূরে হয়ে যাচ্ছে, মানে আচ্ছা, স্যার আচ্ছা। আপনি পুরুলিয়া মেইন টাউনে ঢুকলেন তো, ঢোকার পরে স্যার হুম যেটা ওই রাঁচি রোড থেকে এগিয়ে এসে যেটা ভাটবাদ হুম, পড়ছে, তারপরেই হচ্ছে বেলগুমা। বুঝতে আর পেরেছি। ওই রাস্তা দিয়ে চলে গেলেই বান্দোয়ানে, যেটা কাঁসাই নদী বলছেন, ওটা তারপরে হুম, আছে। ঠিক আছে, যাই হোক, কাজের চাপ থাকবে, কিন্তু এটা তো তোমার মানে না স্যার, আর্থিক দিক আমি দিয়ে বুঝতে চলবে। পারছি স্যার, ওই কারণে আমি এক্সকিউজ দিতে চাইনি, আমি বুঝতে পারছি স্যার, আমারই ফল্ট হয়েছে, মানে আমি এই সপ্তাহটা একটু প্লাস হচ্ছে, মানে যেই পরীক্ষা ছিল বলে একটু ওইটার জন্য একটু পড়াশোনা করতে হচ্ছে। ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে, যাই হোক, এটার উপরে গুরুত্ব দাও, কারণ তুমি পয়সা দিয়ে কোর্স করছো, তুমি ফ্রিতে কোর্স করছো না, যে তুমি তুমি না করলে তোমারই লস, ঠিক আছে। না না স্যার, একদমই তাই। হুম, স্যার এমনি লেখাটাতে কিছু এরপরে প্রবলেম থাকলে একটু বলে দেবেন তাহলে। ওটা ঠিক আছে, লেখাটা ঠিকঠাক আছে, আমি প্রবলেম থাকলে বলতাম, ঠিক আছে। আচ্ছা, এটা কার আচ্ছা ঠিক কথা? আছে। রেনেসা। হ্যাঁ, তুমি এবার মিউট হ্যাঁ করো, স্যার। রেনেসা। তোমার লেখা ঠিকঠাকই আছে, এই লেখাটাও ঠিক আছে। তোমার ওই ইয়েটা কি বলে, প্রথমে প্রেসি লিখেছো, এটা ঠিক আছে। চরিত্র গঠনের প্রয়োজনীয়তা, চরিত্রই মানব জীবনের মানদণ্ড, চারিত্রিক মূল্য দীর্ঘস্থায়ী এবং অপরিমেয়, সুন্দর লেখা হয়েছে। চরিত্র বলে, দেখো নিজের ভাষায় লিখেছে পুরো। চরিত্র বলে বলিয়ান ব্যক্তি প্রকৃত সম্মান ও শান্তি লাভ করে, সুদৃঢ় চরিত্র গঠনই মানুষের প্রধান লক্ষ্য হয়। একদম পারফেক্ট হয়েছে লেখাটা, ঠিক আছে। আচ্ছা, নো রিলিফ ফর মিডিল ক্লাসেস অ্যাজ দ্য প্রাইস অফ মেডিসিন হাইকস 50%, সুন্দর ইয়ে হয়েছে। বাই আ স্টাফ রিপোর্টার, এই স্টাফ আর রিপোর্টারের আটটা বড় হাতের দেবে, বড় ঠিক আছে। হাতের হবে। দ্য হুম। প্রাইসেস অফ, সব ঠিক আছে। লেখা ঠিক আছে, লেখা ঠিকঠাকই আছে, ঠিক আছে। হুম। আচ্ছা, তারপরটা এডিটোরিয়াল ছিল, এডিটোরিয়াল লেটার লিখে ফেলেছো, আর ওটা প্রত্যেকের মতো একই ভুল। এমনি ওভারঅল হ্যাঁ লেখা ঠিক বুঝতে আছে, পেরেছি ওটা। ওভারঅল লেখা ঠিক আছে, ঠিক আছে। হুম হুম। আচ্ছা, তারপরে জলবায়ু পরিবর্তন নিয়েও লেখা সুন্দর হয়েছে। এখানে জিডিপি, দেখো কি সুন্দর জিডিপির কথাটা এনেছে। হ্যাঁ, যে এই ব্যাপারটাও যে জানে, ও লিখেছে যে বহুল জনসংখ্যা বিশিষ্ট ভারতের প্রায় 55% মানুষ কৃষিকাজে নিযুক্ত, ঠিক আছে। মোর দ্যান 50% পিপল আর মানে এমপ্লয়েড ইন বা ইনভলভড ইন প্রাইমারি সেক্টর, ঠিক আছে। ভারতের জিডিপির প্রায় 1/3 আসে এই কৃষি ক্ষেত্র থেকেই। দেখেছো, ওই কৃষি ক্ষেত্রে জলবায়ুর প্রভাব লিখতে গিয়ে ইকোনমিক জিনিস নিয়ে এসছে, ঠিক আছে। এই যে এইগুলো আনতে হবে, তুমি যে জানো সেই ব্যাপারটাকে রিফ্লেক্ট হবে তোমার লেখার মধ্যে দিয়ে, যে তুমি ইকোনমি পড়েছো, কেন পড়েছো, এই যে তোমার লেখা বা বলা, কথা বলার মধ্যে সেই জিনিসটা রিফ্লেক্ট হওয়া দরকার, ঠিক আছে। এই সুন্দর এই এগুলো আনবে। রিসেন্ট পরিবেশের জন্য ইকোনমিক্যাল ক্ষতি হয়েছে। আমরা উত্তরাখণ্ডের একটা ট্যুরিজম বিরাট বড় ইন্ডাস্ট্রি, সেই ট্যুরিজম থেকে উত্তরাখণ্ডের ইকোনমি বা অর্থনীতির ক্ষেত্রে বিশাল অনেকটাই পয়সা আসে। তো উত্তরাখণ্ডে এই যে রিসেন্ট ঘন ঘন বন্যা হচ্ছে,
প্রত্যেক বছর তার প্রভাবে ট্যুরিজম অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, ট্যুরিজম কমে গেছে, উত্তরাখণ্ডের অর্থনৈতিক উন্নয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। সিকিমের ক্ষেত্রে সেম জিনিস প্রযোজ্য। ঠিক আছে, এই যে ঘন ঘন হুম সাইক্লোন হচ্ছে, এই যে ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেক বছর 2-3টে করে সাইক্লোন হচ্ছে। আগে তো এত হতো না, 5 বছর 6 বছরে গিয়ে 10 বছরে গিয়ে একটা বড় সাইক্লোন হতো। এখন প্রত্যেক বছর একটা না একটা বড় সাইক্লোন আসছে, তার জন্য অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। সরকারের যে অর্থ গঠনমূলক কাজে ব্যবহার করার কথা, সেগুলো প্রোটেক্টিভ কাজে ইউজ করতে হচ্ছে। হুম, এই যে এইসব ব্যাপারগুলো অর্থনৈতিক ক্ষতি সাধনের ক্ষেত্রে এগুলো তুলে ধরতে হবে। লেখা ঠিক আছে, ভালো হয়েছে লেখা। ওকে, হুম হ্যাঁ স্যার, কটা লিখেছো তুমি? 3টে? সবগুলোই লিখেছি। না না, সবগুলোই লিখেছি। সবগুলোই লিখেছো, ঠিক আছে, গুড। আচ্ছা, এরপরে স্বরজিৎ। হ্যাঁ স্যার। স্বরজিতের লেখা বড্ড দায় সারা হয়ে গেছে। প্রথমত খুব হাতের লেখা খুব গায়ে গায়ে হয়ে গেছে, এত পেজ বাঁচানোর দরকার নেই। হ্যাঁ, আচ্ছা একটু স্যার। ছাড়া লেখো। আর এআই নিয়ে লিখেছো দায় সারা, একদম পুরো দায় সারা লেখা হয়ে গেছে। আর এটা টাইটেল না দিয়ে এডিটোরিয়াল লেটার লিখে ফেলেছো, সবার মতো একই ভুল। জাস্ট টাইটেল হবে, লেখা শুরু হয়ে যাবে, যেহেতু এডিটোরিয়াল দিয়েছি। হুম, আচ্ছা স্যার। আর 2 নাম্বার হচ্ছে, দেখো রিপোর্ট লিখেছো, হেডিং নেই। আর এতটুকু লিখলে হবে না, এটা কি হয়েছে? এটা তো বাচ্চাদের প্যারাগ্রাফ হয়ে গেছে, যে সাইজটা লিখেছো। ওই মাধ্যমিকে আসে 10 নম্বরের প্যারাগ্রাফ, ওরকম লেখা হয়ে গেছে। খুব আচ্ছা তাড়াহুড়ো করে পড়াশুনো না করে লিখে দিয়েছো, সেটা বোঝা যাচ্ছে লেখা দেখে, যে লিখতে হবে আমাকে, টাইমের মধ্যে লিখে দিই। ঠিক আছে, খুবই বাজে অভ্যাস কিন্তু। আর চরিত্রই সম্পদ, এটা ঠিক আছে, এই লেখাটা ঠিক আছে। কাম্য বস্তু হিসেবে জীবনে চরিত্র এমন এক অমূল্য সম্পদ, যা অন্যের কাছ থেকে সম্মান আধিপত্য প্রদান করে। চরিত্র মনুষ্যত্বের সাথে মনের শান্তি প্রদান করে। ঠিক আছে, লেখা ঠিক আছে। তবে ওইখানকার যে ওয়ার্ড গুলো, মেন যে এটা দিয়েছি, সেটার ওয়ার্ড গুলো অ্যাভয়েড করার চেষ্টা করবে। কাম্য বস্তু ওখানে ছিল, ওটা তুমি লিখেছো অমূল্য সম্পদ ছিল, সেটা লিখেছো। এগুলো অন্য ভাষা ইউজ করতে হবে। আচ্ছা। ওকে, হুম, হ্যাঁ। ঠিক আছে। এরপরে সোমা পাত্র। সোমা পাত্র হাতের লেখা খুব ভালো, আর খুব সাজিয়ে গুছিয়ে কি সুন্দর মার্জিন করে লিখেছে। এখন থেকে এগুলো অভ্যাস করো সবাই, হ্যাঁ, নইলে পরীক্ষার সময় অভ্যাসটা হবে না। দেখো কি সুন্দর মার্জিন টার্জিন করেও লিখেছে, কত প্যারাগ্রাফ ইউজ করেছে। হুম, এ সোমা, তুমি যে এগুলো করেছো, এটা এডিটোরিয়াল লেটার হয়ে গেছে সবার মতো, এগুলো অ্যাভয়েড করতে হবে। ওভারঅল লেখা ঠিক আছে, ঠিক আছে। এখানে গুড লেখা আছে, সবাই এর লেখাটা ফলো করবে, এই লেখাটা। এডিটোরিয়াল লেটারের এই জিনিসগুলো অ্যাভয়েড করবে, যেগুলো কেটে দিয়েছি। আচ্ছা, প্রাইস হাইক অফ এসেন্সিয়াল মেডিসিন ইন ইন্ডিয়া, খুব ভালো লেখা হয়েছে, এটাও সবাই ফলো করবে, গুড লেখা আছে দেখো। আর এরকম প্যারাগ্রাফ করে করে লিখতে হবে, দেখো কি সুন্দর এডিটোরিয়াল। কোনো একটা রিপোর্ট যখন পড়বে তোমরা, তখন দেখবে যে এরকম প্যারা থাকে প্রচুর রিপোর্টে, খবরের কাগজে। ঠিক আছে, এরকম অতগুলো প্যারা ইউজ করবে, এরকম এই যেমন করেছে সময়ের মতো। ঠিক আছে, এই লেখাটাও ভালো হয়েছে, গুড লিখে দিয়েছি। আচ্ছা, সোমার বাংলা হাতের লেখাও ভালো এবং সুন্দর প্যারাগ্রাফ করে করে লিখেছে, এটাও গুড লিখে দিয়েছি, এটাও সবাই ফলো করবে। বাংলায় জলবায়ু পরিবর্তনটা খুব ভালো লিখেছে, মানে এখনো পর্যন্ত যে কটা খাতা দেখেছি তার মধ্যে বেস্ট লিখেছে এটা। জলবায়ুর যেটা লিখেছে, জলবায়ু পরিবর্তনের অর্থনীতির উপর প্রভাব। এটা সবাই ফলো করবে। আর এই যে চরিত্র মনুষ্য জীবনের শ্রেষ্ঠ অলংকার, এটাও ভালো, টাইটেলটা খুব ভালো হয়েছে, লেখাটাও ভালো হয়েছে, কিন্তু লেখাটা একটু লেন্দি হয়ে গেছে। ঠিক আছে, আর একটু কমানোর চেষ্টা করতে হবে, আর এক লাইন কমলে ভালো হয়। ঠিক আছে, ডিক্রিজ লেন্থ বলে লিখে দিয়েছি দেখো। হ্যাঁ, লেন্থটা একটু কমাতে হবে। এমনি ওভারঅল সবকটা লেখাই ভালো হয়েছে, মানে খুব ভালো নাম্বার পাওয়ার মতো। সোমার খাতাটা সবাই ফলো করো, মানে সবকটাই ভালো লিখেছে। ঠিক আছে, এখনো পর্যন্ত এই একমাত্র সোমা পাত্র যে সবকটাই ভালো লিখেছে, বিশেষ করে এই যে জলবায়ুর পরিবর্তনেরটা আরো খুব ভালো লিখেছে। ঠিক আছে, সবাই এই খাতাটা ফলো করো। যাই হোক, সবার খাতা বোধহয় দেখা হয়ে গেছে যারা পাঠিয়েছে। এমন কেউ আছে যার স্যার খাতা আমারটা দেখেনি? স্যার চিন্ময়, আমারটা চেক করে দিন। আমার সেই ইয়ে ডগ স্ক্যান দিয়ে করেছি, ডগ স্ক্যানার দিয়ে। তোমারটা মনে হয় আমাকে অনেকদিন আগে পাঠিয়েছো, না কবে পাঠিয়ে? না না, তোমারটা এই আমার দেখা রবিবার হয়নি, ঠিক আছে, রবিবার পাঠিয়েছো না? সত্যি। তোমারটা দেখা হয়নি, তোমারটা আমি দেখে কালকে গ্রুপে দিয়ে দিচ্ছি,
কোথায় কি ফ্লস আছে বলে তোমাকে পার্সোনালি বলে দিচ্ছি ফোন করে, হ্যাঁ? ঠিক ঠিক আছে? আছে ওটা ঠিক আছে চেষ্টা করবে শনিবারের মধ্যে পাঠানোর। আর তোমার এই মঙ্গলবারের হ্যাঁ ইস্যুটা কি সমাধান হয়েছে? বুধবারের, এই সোমবারের? ও দুজনের নাকি বলছে অসুবিধা আছে। হুম, কার কার দেখলাম, রেনেসার দিই আর একটা কার দিই। ঠিক আছে, আমি দেখছি কথা বলে আমি দেখছি কি করা যায়। ততদিন রেকর্ডিং ক্লাসটা আমি দিয়ে দেবো। কালকের থেকেই পেয়ে যাবে আরকি। ওই টেলিগ্রাম ঠিক চ্যানেলটা আছে কিভাবে করতে হয় আমি দেখিনি এখনো। মানে সময় পাইনি খুব, মানে চলছে। চাপে ছিলাম আরকি। হুম। ঠিক আছে, যাই হোক, তোমারটা আমি দেখে দিচ্ছি, হ্যাঁ? আজকে দেখে আমি কালকে তোমাকে ইন্ডিভিজুয়ালি বলে দেবো কোথায় কি করতে হবে, হ্যাঁ? বেশ হ্যাঁ আচ্ছা, এই সব ক্লাসের মধ্যে সবচেয়ে ইম্পোর্টেন্ট জায়গা কিন্তু এটা হলো আজকে, এবং প্রত্যেকদিনই এটা খুব সবাই ভালো করে শুনবেন। নিশ্চয়ই আজকে তোমরা বুঝতে পারছো যে কিভাবে লিখতে হবে, হ্যাঁ স্যার। স্যার একটা যেগুলো কথা বলি, আমাকে দিয়েছিলাম। ওই এডিটোরিয়াল স্যার ওই প্রতিবেদন আর ইয়ের মধ্যে একটা পার্থক্যটা বলে দিন তো। ওই কোথায় ওই মানে ইয়েটা দেবো, বাইরের স্টাফ রিপোর্টটা দেবো, কোথায় দেবো? যখন রিপোর্ট লেখা থাকবে যে রাইট আ রিপোর্ট, ঠিক আছে? রাইটের রিপোর্ট। হ্যাঁ হ্যাঁ, তখন তুমি ওই রিপোর্ট তখন যেমন তখন খবরের কাগজে স্টাফ লিখবে তুমি রিপোর্টটা দেবো। রিপোর্ট বাই আ স্টাফ রিপোর্টার, হ্যাঁ, একটা জায়গার নাম থাকবে, একটা তারিখ থাকবে, একটা হেডিং থাকবে, ঠিক আছে? বেশ আর বেশ। আর হচ্ছে যখন লিখবে যখন রাইট, এডিটোরিয়ালটা যখন বলবে রাইট আর এডিটোরিয়াল, ঠিক আছে, রাইট অ্যান হ্যাঁ এডিটোরিয়াল, তখন তোমায় লিখতে হবে আহ, শুধুমাত্র হেডিং। হেডিং দিয়ে লেখা শুরু হয়ে যাবে, হ্যাঁ। আর ও বাংলার আমি ক্ষেত্রে, এখানে একটা সম্পাদকের কাছে প্রতিবেদন লিখুন, সম্পাদকের প্রতিবেদন লিখুন একটা, এরকম লেখা থাকলে এরকম তারিখ দিয়ে, হুম, হেডিং দিয়ে, নিজস্ব সংবাদদাতা এসব লিখে করবে। আর যদি থাকে যে সম্পাদকীয় প্রতিবেদন লিখুন, ঠিক আছে, হ্যাঁ যেটা হ্যাঁ দেখবে সম্পাদকের সমীপস্থ বলে লেখা থাকে এই বিভিন্ন পত্রিকাতে, সেটাতে তুমি একটা যে কোনো খবরের কাগজ কালকে ফলো করো, তাহলেই বুঝতে পারবে কোনটা রিপোর্ট আর কোনটা এডিটোরিয়াল। হুম। হ্যাঁ আমি ওগুলো পড়া হয়নি তো ওই জন্য আমি বুঝতে পারছি না। ঠিক আছে স্যার। হ্যাঁ, কালকেই ঠিক ফলো করবে। আচ্ছা, যাই হোক, ঠিক আজকে এই যে ক্লাস, মানে এই যে পিডিএফ আজকেরটা দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, এখানে আমি একটু আলোচনা হ্যাঁ করে স্যার। দিই যে কিভাবে কোনটা লিখতে হবে, তাহলে একেবারে কনফিউশনটা দূর হবে সবার। বলছে দেখো, এখানে কি দিয়েছিলাম, রাইট অ্যান এডিটোরিয়াল দিয়েছিলাম, তাই তো? তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে জাস্ট এখানে একটা হেডিং দিয়েছি, ইন্ডিয়া নিডস টু হার্নেস দ্য বেনিফিটস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোয়াইল অ্যাভয়েডিং অ্যাডভার্স এফেক্ট, এটার উপরে দিয়েছিলাম, তাই তো? দিয়ে এবার এখানে আলোচনা করা দেওয়া রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ ইমার্জড অ্যাজ আ রিভলিউশনারি forces that is reshaping economies, societies across the globe. বলছে সারা বিশ্বব্যাপী এটা ইন্ডাস্ট্রি, ইকোনমি এবং সোসাইটির ক্ষেত্রে একটা বিপ্লব আনছে, একটা বিপ্লব এনেছে, ঠিক আছে? এবং ইন্ডিয়া উইথ ইটস ভাস্ট টেকনোলজিক্যাল পোটেন্সিয়াল, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড and growing digital infrastructure is uniquely positioned to leverage AI to drive innovation, economic growth and societal progress. মানে ইকোনমিক গ্রোথ, ইনোভেশন এবং সোসাইটি প্রোগ্রেসের ক্ষেত্রে এআই ব্যবহার করছে ইন্ডিয়া। However, as the nation integrates AI into its systems, it must tread carefully to ensure that the transformative benefits do not come at the cost of unintended and adverse consequences. তাহলে যেটা লিখতে দিয়েছে আমি এখানেই প্রথমে বলে দিলাম, দেখো ফার্স্ট প্যারাগ্রাফে। তাহলে এটা কঠিন ল্যাঙ্গুয়েজ ইউজ আছে, বাট এটাকে সহজ করে আমি যদি বলি, নিজেরা সহজ ভাষায় লিখবে, ট্রান্সলেশন শিখছো তো, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা সারা পৃথিবীর কাছে একটা বিপ্লব, ঠিক আছে? ইন্ডিয়ার ক্ষেত্রেও এটা একটা বড় সম্ভাবনার জায়গা। ইন্ডিয়ার যে প্লাস পয়েন্ট গুলো আছে, টেকনোলজিক্যাল পোটেন্সিয়াল, যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, মানে এত যে লোক আছে, মানুষ আছে, গ্রোয়িং ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, সেগুলো দিয়ে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে ইন্ডিয়া কিন্তু তার অর্থনৈতিক এবং সামাজিক উন্নতির ক্ষেত্রে ব্যবহার করতে পারে। কিন্তু হাউএভার, এই যে এই জিনিসগুলো ইউজ করতে হবে কথায়, এগুলোই তোমার কথা মানে লেখাকে রিচ করবে, হাউএভার, ঠিক আছে? যাই হোক, কি বলছে, as the nation integrates AI into the system, যে যতই সিস্টেমের মধ্যে নেশন, দেশ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে ইনক্লুড করবে, তার কিছু অ্যাডভার্স এফেক্ট গুলোও কিন্তু চলে আসবে, ঠিক আছে? সেগুলোকে কিন্তু আমাদেরকে ওভারকাম করে এর ভালো দিকটা নিতে হবে, এটাই ফার্স্ট প্যারাগ্রাফে বলে দিয়েছে। সেকেন্ড প্যারাগ্রাফে বলছে দেখো, এআই হ্যাজ দ্য পাওয়ার টু বুস্ট প্রোডাক্টিভিটি অ্যাক্রস সেক্টরস লাইক
এগ্রিকালচার, হেলথ কেয়ার, ম্যানুফ্যাকচারিং, আইটি সার্ভিসেস। এই জিনিসগুলো তোমরা ইউজ করতে হবে, তোমরা সবই জানো। বিভিন্ন সেক্টর হয় আমাদের, সার্ভিস সেক্টর হয়, প্রাইমারি সেক্টর হয়, আর ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বা ম্যানুফ্যাকচারিং সেক্টর হয়। তাহলে প্রত্যেকটা সেক্টরের নাম উল্লেখ করলে তোমার লেখাটা রিচ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো বলছে ইন্ডিয়া এআই কে ইউজ করে এই সেক্টরগুলোর ডেভেলপমেন্টকে আরো বুস্ট করতে পারে। অ্যাকর্ডিং টু এস্টিমেটস, AI could add nearly 1 trillion to India's economy by 2035। এই লাইনটা কি নতুন পেলে, এইটাকে লিখে রাখতে হবে তোমাদের নোটবুকে। ঠিক আছে? যে বলছে 2035 এর মধ্যে 1 ট্রিলিয়ন ইন্ডিয়ার ইকোনমিতে কিন্তু এআই কন্ট্রিবিউট করতে পারে। ঠিক আছে? একটা সমীক্ষা বলছে অ্যাকর্ডিং টু এস্টিমেটস। কোথা থেকে কি পাচ্ছে দেওয়া নেই, এই কথাটা তোমরা ইউজ করবে, অ্যাকর্ডিং টু এস্টিমেটস, বিভিন্ন জায়গায়। ঠিক আছে? সূত্রানুসারে, সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বলে না? ঠিক এই কথাগুলি তোমাদের লেখাতে ইউজ করো। অ্যাকর্ডিং টু এস্টিমেটস 2035 এর মধ্যে 1 ট্রিলিয়ন ইকোনমিতে কিন্তু এআই একটা কন্ট্রিবিউশন থাকবে এআই এর। কোম্পানিজ আর অলরেডি ইউজিং এআই টু অপটিমাইজ সাপ্লাই চেন, অটোমেট ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে, অ্যান্ড ইমপ্রুভ কাস্টমার সার্ভিসেস। এইগুলো ক্ষেত্রে কোম্পানিগুলো বর্তমানে অলরেডি ইউজ করতে শুরু করেছে এআই কে। নদিয়াতে একটা, নদিয়া না নদিয়া কৃষ্ণনগরে একটা আছে, একটা রেস্টুরেন্ট আছে মহিলাদের দ্বারা পরিচালিত। আমাকে সৌরভ স্যারই বলছিলেন আর কি। তারপরে ইউটিউবে দেখলাম নদিয়ার ওদিকে, কৃষ্ণনগর ওদিকে কেউ আছো ওদিককার? স্যার আমি ফুলিয়া থেকে, কৃষ্ণনগর দিকে। ওখানে কৃষ্ণনগরে একটা আছে না, তোমার মহিলাদের দ্বারা পরিচালিত না, রোবট একটা খাবার সার্ভ করে, এরকম শুনেছি। ওটাতে রোবট আছে, একটা রোবটটা খাবার সাপ্লাই করে। তাহলে এটাও একটা এআই, ইউজ অফ এআই। ঠিক আছে? AI driven tools can enhance diagnostics। এই যে আমাদের বিভিন্ন ডায়াগনস্টিক সিস্টেমের ক্ষেত্রে আমরা এআই টুল ইউজ করতে পারি। প্রেডিক্ট ডিজিজ, তাহলে প্রথমে গেলাম দেখো আইটি সেক্টর কিভাবে এআই কে ইউজ করছে, ম্যানুফ্যাকচারিং সেক্টর কিভাবে ইউজ করতে পারে, তারপরে দেখো মেডিকেল সেক্টরে চলে গেলাম। এইভাবে ভাবতে হবে লেখাগুলোকে পার্ট বাই পার্ট, আর প্রত্যেকটাকে প্যারাগ্রাফ করে ভাবে লিখতে হবে। ফর এক্সাম্পল, AI powered imaging can detect cancer early। ঠিক আছে? while predictive models can identify health risks across population। তাহলে এআই এর মাধ্যমে আমরা বিভিন্ন রোগ সহজেই প্রথমেই নির্মূল করতে পারি, প্রথমেই ডিটেক্ট করতে পারি, সেটাই বলছে। তারপরে বলছে ইন আ কান্ট্রি হোয়ার এগ্রিকালচার সাস্টেন্স মিলিয়ন্স, এআই ক্যান রিভলিউশনাইজ দ্যাট সেক্টর। তাহলে যেসব ক্ষেত্রে এগ্রিকালচার যেখানে আমাদের ইন্ডিয়ার মতো দেশে যেখানে বহু মানুষ এগ্রিকালচারের উপর ডিপেন্ডেন্ট, সেখানে কিন্তু এআই এর ব্যবহার একটা বিপ্লব আনতে পারে। প্রেসিশন ফার্মিং, মানে চাষের ক্ষেত্রে আমরা অনেক সহজ হতে পারে চাষের কাজ। ক্রপ মনিটরিং অ্যান্ড ওয়েদার প্রেডিকশন পাওয়ার্ড বাই এআই ক্যান ইনক্রিজ ক্রপ ইল্ডস অ্যান্ড এনশিওর ফুড সিকিউরিটি। কি সুন্দর লেখা! দেখো ফুড সিকিউরিটি কথাটা তোমরা সব জানো, কিন্তু লেখা ইউজ করতে পারছো না। সেগুলো ইউজ করার জন্যই আমি এই কথাগুলো এখানে দিয়েছি। ঠিক আছে? আমরা দেখেছি বিভিন্ন জাপান বা চায়নাতে, আমরা মাঝে মধ্যে ইউটিউবে দেখি না, কি সুন্দর তারা অটোমেটিক সিস্টেমে করছে, চাষ করছে, কত মানুষের খাটতে কম হচ্ছে। তাহলে এই যে এআই এর ব্যবহারের মাধ্যমে আমরা কিন্তু এগ্রিকালচার সেক্টরেও একটা রিভলিউশন আনতে পারি। তারপর বলছে এআই টুলস ক্যান পার্সোনালাইজ লার্নিং, মেকিং এডুকেশন অ্যাক্সেসিবল অ্যান্ড এফেক্টিভ, পার্টিকুলারলি ইন রুরাল অ্যান্ড আনপ্রিভিলেজড এরিয়াস। তাহলে এডুকেশনের ক্ষেত্রে এআই এর একটা বিরাট ভূমিকা আছে, নিতে পারে। AI can enhance decision making by analyzing vast amounts of data to improve governance, public service delivery and urban management। তাহলে গভর্নমেন্টের যে কাজগুলো, সেই গভর্নমেন্টের গভর্নেন্স চালানোর ক্ষেত্রে এআই এর ব্যবহার কিন্তু গভর্নমেন্টের কাজকে আরো এফেক্টিভ এবং আরো গ্রহণযোগ্য করে তুলতে পারে। তাহলে কোন কোন ক্ষেত্রে? ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, এগ্রিকালচারের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, এডুকেশন, গভর্নমেন্টের কাজের ক্ষেত্রে আমরা কিন্তু এআই কে ব্যবহার করতে পারি। প্রত্যেকটাই আলাদা আলাদা করে প্যারা করে লেখা আছে, দেখেছো? এইভাবে ভাবতে হবে লেখাগুলো। এবার বলছে দেখো ওর যে খারাপ দিকগুলো, সেটা while AI offers transformative opportunities, it comes with significant risks that cannot be ignored। কি কি রিস্ক থাকতে পারে? অটোমেশন থ্রু এআই threatens to replace millions of job। তাহলে বহু মানুষের জব খেয়ে নিতে পারে। ওই যে কৃষ্ণনগরের যে রেস্টুরেন্ট আছে, ওখানে নিশ্চয়ই 5টা ছেলে বা 2টো ছেলে কাজ করতো, যারা খাবার মানে সার্ভ করতো। তার জায়গায় একটা মেশিনই করে দিচ্ছে। ঠিক আছে? সেই 5টা ছেলের জব এখানে তাহলে কি হলো, স্যাক্রিফাইস হয়ে গেল। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু তাহলে জবের ক্ষেত্রে এআই একটা বড় থ্রেট হতে পারে।
ঠিক আছে? তারপরে বলছে এআই সিস্টেম রিলাই অন ভাস্ট ডেটা সেটস। তাহলে অনেক ডেটা এখানে থাকে স্টোর করা এআই সিস্টেম চালাতে গেলে, হুইচ রেজেস কনসার্ন অ্যাবাউট প্রাইভেসি ভায়োলেশন অ্যান্ড মিসইউজ অফ পার্সোনাল ইনফরমেশন। তাহলে এখানে আমাদের পার্সোনাল ইনফরমেশন কম্প্রোমাইজ হয়ে যাওয়ার একটা চান্স থেকে যায়, যেহেতু এআই সিস্টেমের মধ্যে প্রচুর ডেটাবেস থাকে। দেয়ার ইজ আ নিড ফর ক্লিয়ার রেগুলেশন। এবার বলে দিচ্ছে যে এর সলিউশনটা কি। একটা ক্লিয়ার রেগুলেশন দরকার, এথিক্যাল ফ্রেমওয়ার্ক দরকার টু প্রিভেন্ট মিসইউজ অফ এআই সাচ অ্যাজ সার্ভিলেন্স দরকার। ডিপ ফেক্স, এই কথাটা বর্তমানে ভেরি ভেরি মানে খুব একটা মানে হট টপিক। এই ডিপ ফেক নিয়ে কিন্তু লিখতে দিতে পারে। ডিপ ফেক মানে হচ্ছে কারোর ওই যে রিসেন্টলি অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন নির্বাচনের ক্ষেত্রে ডিপফেক্স হচ্ছে প্রচুর, বিভিন্ন দেশের ক্ষেত্রে, আমাদের দেশেও হচ্ছে। বিভিন্ন মানুষের মুখে ধরো ভুলভাল কথা লাগিয়ে দিচ্ছে, যাতে কি কি হচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যাচ্ছে, বা কারোর কেউ ডিফেম হয়ে যাচ্ছে। কারোর মুখে মানে এআই এর থ্রুতে যে তার ভয়েসটাকে ক্লোন করে তার মুখে সেই ভয়েসটা বসিয়ে দিচ্ছে। ঠিক আছে? এর ফলে আমরা বুঝতে পারছি না কোনটা সত্যি আর কোনটা মিথ্যে, এই ডিপফেকের জন্য। এটা একটা বিরাট বড় কনসার্ন, যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে উদ্ভূত হয়েছে, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে যে কনসার্নটা বর্তমানে একটা বিশাল বড় কনসার্ন আমাদের কাছে। ঠিক আছে? যে কোনটা আসল আর কোনটা নকল সেটা আমরা আইডেন্টিফাই করতে পারছি না। এআই এর মাধ্যমে আসল নকলের ডিফারেন্স যেটা, সেটাই কি করে দিচ্ছে, মুছে দিচ্ছে। এর ফলে কিন্তু আমাদের প্রচুর সমস্যায় পড়তে হচ্ছে, যেটা ডেমোক্রেসির ক্ষেত্রে বা ট্রাস্টের ক্ষেত্রে বিশাল বড় একটা ক্ষতিকর জায়গা, বা বিশাল বড় একটা থ্রেট ট্রাস্ট এবং ডেমোক্রেসির ক্ষেত্রে, এই যে ডিপফেক টেকনোলজি। The transformative power of AI offers India an unprecedented opportunity to propel economic growth, improve societal well-being, and address key developmental challenges. However, this journey must be undertaken with caution, সাবধানতার সাথে ব্যবহার করতে হবে, by prioritizing inclusivity, ethics, and sustainability. India can ensure that AI serves as a tool for empowerment rather than exclusion. কোনো কিছু এক্সক্লুশন থেকে আরো মানুষকে এম্পাওয়ারের কাজে ব্যবহার করতে হবে। পলিসি মেকার্স, বিজনেসেস অ্যান্ড সিটিজেন্স মাস্ট ওয়ার্ক টুগেদার টু ক্রিয়েট আ ফিউচার ওয়্যার এআই বেনিফিটস অল অ্যান্ড ইট অ্যাডভার্স এফেক্টস আর মিটিগেটেড। ঠিক আছে? সবাইকে এগিয়ে আসতে হবে এআই থেকে ভালোভাবে ব্যবহার করার জন্য। ইন্ডিয়ার সাকসেস ইন হার্নেসিং এআই লাইজ ইন ব্যালেন্সিং ইনোভেশন উইথ রেসপন্সিবিলিটি। ইনোভেশনটাকে আমাদের রেসপন্সিবল ভাবে ব্যবহার করতে হবে, ব্যালেন্স করতে হবে। A strategic, ethical, and inclusive approach will not only unlock AI's full potential, but will also position India as a global leader in the responsible use of emerging technologies. তাহলে ইন্ডিয়া যদি এটা করতে পারে, ইন্ডিয়া শুধুমাত্র যে ইন্ডিয়ার যে শুধুমাত্র ডেভেলপমেন্ট হবে তা নয়, গ্লোবাল লিডার হিসেবে ইন্ডিয়া একটা বিশেষ জায়গা অর্জন করতে পারে, যদি এআইটাকে এথিক্যালি এবং স্ট্র্যাটেজিক্যালি ইউজ করতে পারে। ঠিক আছে? এখানে এটাই দিয়েই দেখো একটা কনক্লুশন দেওয়া আছে। বোঝা গেল? তাহলে এরকম সব সেক্টর, সব দিকগুলোকে ধরে ধরে তোমাকে ভেবে ভেবে লিখতে হবে। ওই জন্য আমি 1 সপ্তাহ টাইম দিচ্ছি। ঠিক আছে? এখন থেকে যদি ভাবতে শুরু করো, সেই ভাবনাটা তুমি পরীক্ষার হলে ওই 1.5 ঘন্টার মধ্যে সেই ভাবনাটাকে তুমি বাস্তবায়িত করতে পারবে। এখন থেকে যদি তাড়াহুড়ো করে লেখো, তাহলে ভাবনাটা জীবনেও বাস্তবায়িত হবে না। এবার দেখো, এরপরে যেটা ছিল একটা দিয়েছিলাম, হাইকস অফ দ্য মেডিসিন। হ্যাঁ, ওষুধের দাম বৃদ্ধি। এখানে আমার এরকম দিতে পারি আমরা, যেটা হেডলাইনটা, গভর্নমেন্ট হাইকস প্রাইসেস অফ এসেন্সিয়াল মেডিসিন আগেন। আবার বাড়ালো। 2022 সালে বাড়িয়েছিল, 23 সালে বাড়িয়েছে, আবার 24 সালেও বাড়িয়েছে। ঠিক আছে? তাহলে এটা দেখো এরকম হতে পারে এটা হেডলাইন, গভর্নমেন্ট হাইকস প্রাইস অফ এসেন্সিয়াল মেডিসিন আগেন, ক্লেমস ইটস মিনিস্কিউল অর ক্লেমস ইট মিনিস্কিউল। তাহলে বলছে বাড়িয়েছে, কিন্তু গভর্নমেন্ট কি ক্লেম করছে, বলছে সামান্য বাড়ানো হয়েছে। ঠিক আছে? সেই জন্য এটাও দেখো এর মধ্যে সামান্য মানে হালকা, অল্প বাড়ানো হয়েছে। এটার ইংরেজিটা হচ্ছে এই যে মিনিস্কিউল, অল্প বা সামান্য। ঠিক আছে? গভর্নমেন্ট ক্লেম করছে যে অল্প বাড়িয়েছে। এটা দা হিন্দুর একটা হেডলাইন, দা হিন্দু পেপারে। সেই জন্য আমি এখানে তোমাদের সামনে একটা এক্সাম্পল হিসেবে তুলে ধরেছি। এটা টাইমস অফ ইন্ডিয়ার একটা হেডলাইন, বলছে অ্যাসমা, টিউবারকুলোসিস, মেন্টাল হেলথ ড্রাগস সেট টু গেট কস্টলিয়ার। তাহলে এই যে প্রাইস বাড়ছে, সেটা কিভাবে লিখে দিলাম, যে ওষুধের কোন কোন ওষুধের প্রাইস বাড়ছে সেগুলো লিখে আমি লিখে দিলাম। কোন কোন ওষুধের প্রাইস বাড়ছে সেটা লিখে আমি এখানে হেডলাইনটা দিতে পারি।
বোঝা গেল? হেডলাইন যেটা লেখা আছে সেটাই হবে, যে প্রাইস হাইকস অফ এসেনশিয়াল মেডিসিনস, সেটা না লিখে দেখো একটু ট্রিকি ভাবে করে দিয়েছি এখানে। অ্যাসমা, টিউবারকুলোসিস, মেন্টাল হেলথ ড্রাগস সেট টু গেট কস্টলিয়ার, আরো বেশি কস্টলি হলো, সেটাই লিখছে। এবার বিভিন্ন পেপার কাটিং এখানে দেওয়া আছে, দেখবে কিভাবে লেখা আছে। ইন্ডিয়াস ড্রাগ প্রাইসিং অথরিটি হ্যাজ ইনক্রিজ দ্য কস্ট অফ সার্টেন এসেনশিয়াল ড্রাগস বাই 50%. Okay, these medication, most of which are low cost, are vital for treating conditions like asthma, glaucoma, thalassemia, tuberculosis, and mental health disorder. This change took place because কেন হয়েছে, কারণটা কি? Because pharmaceutical companies had been asking the National Pharmaceutical Pricing Authority to allow price increase for certain medicine. তারা চাইছিল, কারণ কি, তাদের কাছে তারা যে র মেটেরিয়ালটা কিনছিল, সেই র মেটেরিয়ালের দাম বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তখন তারা তো প্রোডাকশনের দাম, মানে প্রোডাকশন কস্ট যেহেতু বেড়ে যাচ্ছে, তাদের দাম বাড়ানোর জন্য তাদের দাম বাড়াতেই হবে যদি লাভ রাখতে হয়। সেই জন্য তারা এনপিপি এর কাছে রিকোয়েস্ট করে, এবং সেই জন্য এনপিপি এ সেই প্রাইস হাইকটা করে। এখানে কস্টটা বলে দিল। দে এক্সপ্লেন দ্যাট দ্য কস্ট অফ কি ইনগ্রেডিয়েন্টস, কি জন্য বলেছে তারা, কেন বলছে দাম বাড়াতে, বলছে কস্ট অফ দ্য কি ইনগ্রেডিয়েন্টস, প্রোডাকশন অ্যান্ড কারেন্সি এক্সচেঞ্জ রেটস হ্যাভ গন আপ, মেকিং ইট ডিফিকাল্ট ফর দেম টু কন্টিনিউ প্রডিউসিং অ্যান্ড সেলিং দিস মেডিসিনস অ্যাট কারেন্ট প্রাইস। বর্তমান যে মূল্য ছিল সেই দামে কারেন্ট প্রাইসে সেল করা তাদের কাছে এটা ইম্পসিবল হয়ে যাচ্ছিল। কি কি কারণে? কারেন্সি এক্সচেঞ্জ রেট কমে যাচ্ছিল ইন্ডিয়া, প্রোডাকশন এবং ইনগ্রেডিয়েন্টস এর যে তারা যে ইনগ্রেডিয়েন্টস দিয়ে প্রোডাকশন করছে, সেই প্রোডাকশন কস্টটা তাদের বেড়ে যাচ্ছিল সেইটার জন্য, ঠিক আছে? এখানে কারণটা দেওয়া আছে। এবার কি বলছে, সাম কোম্পানিজ হ্যাভ অলসো রিকোয়েস্টেড টু স্টপ মেকিং সার্টেন মেডিসিনস বিকজ দে আর নো লঙ্গার প্রফিটেবল টু প্রডিউস। কিছু কোম্পানি আছে যারা কি করছে, বলছে তারা কিছু ওষুধের প্রোডাকশনই বন্ধ করে দিয়েছিল, কারণ সেই ওষুধগুলো তাদের কাছে আর প্রফিট দিতে পারছিল না, সেই জন্য। In keeping with the NPPA's mandate to regulate the price of essential drugs to meet the country's public health needs while preventing shortage that could occur if drugs become economically unsustainable for manufacturers. Invoked paragraph 19 of the drug, এই যে DPCO 2013, to revise the ceiling price of 11 scheduled formulas from 8 essential drugs October। যাই হোক, এটা একটা ইনফরমেশন, এগুলো মুখস্থ রাখার কোনো দরকার নেই। A ceiling price is the mandate maximum amount that a seller is permitted to charge for a product or service। তাহলে একটা সিলিং প্রাইস এই যে এনপিপিএ বেঁধে দেয় যে এর বেশি দাম নেওয়া যাবে না, এর বেশি দাম কোনো ওষুধ কোম্পানি নিতে পারবে না, সে এটাকে বলছে সিলিং প্রাইস। সিলিং প্রাইস যেটা বাঁধা ছিল সেটাতে বিক্রি করে ওষুধ কোম্পানিগুলো লাভ হচ্ছিল না, সেই জন্য এনপিপিএ শেষ মুহূর্তে এটা ওষুধের দাম বাড়াতে বাধ্য হয়। The 50% price increase was approved in the largest public interest to ensure continued availability of these drugs, the agency said। তাহলে এজেন্সি কি যুক্তি দিয়েছে, এই এনপিপিএ কি বলেছে? এনপিপিএ বলেছে যে দামটা বাড়ানো হয়েছে কারণ কি, বলছে যাতে কোনো ওষুধের শর্টেজ না হয়, যাতে ওষুধের অ্যাভেলেবিলিটি থাকে, ঠিক আছে? কন্টিনিউড অ্যাভেলেবিলিটি যাতে থাকে, সেটার জন্য তারা দাম বাড়াতে বাধ্য হয়েছে, এটা এনপিপিএ বলেছে। ওকে, এরপরে দেখো ছিল প্রতিবেদন, একটা জলবায়ুর পরিবর্তন অর্থনীতিতে তার প্রভাব। এখানে শিরোনাম এটা দিতে পারো, জলবায়ুর পরিবর্তন অর্থনীতিতে তার প্রভাব। জলবায়ুর পরিবর্তন বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত গুরুত্বপূর্ণ সমস্যা। জলবায়ুর পরিবর্তনের ফলে প্রাকৃতিক ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি এর দীর্ঘমেয়াদী প্রভাব অর্থনীতির উপরও স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে। প্রথমেই এটা ভালো করে বুঝে নাও, যখন কোনো একটা রিপোর্ট লিখবে, প্রথমেই যে বিষয় লিখতে দিয়েছে সেই বিষয়টা ফার্স্ট প্যারাগ্রাফে লিখতে হবে, কোনো রকম কোনো হেজিটেশন ছাড়া। যে বিষয় লিখতে দিয়েছে সেই বিষয়টা ফার্স্ট প্যারাগ্রাফে লিখতে হবে। জলবায়ুর পরিবর্তন বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত গুরুত্বপূর্ণ সমস্যা। জলবায়ুর পরিবর্তনের ফলে প্রাকৃতিক ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি এর দীর্ঘমেয়াদী প্রভাব অর্থনীতির উপরেও স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো জলবায়ু পরিবর্তনের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখো পুরো ব্যাপারটা প্রথমে লিখে দিয়েছে ফার্স্ট প্যারাগ্রাফে, যে কি বিষয় লিখতে দিয়েছে। যখনই কোনো রিপোর্ট লিখবে, ফার্স্ট প্যারাগ্রাফটায় যেটা নিয়ে রিপোর্টটা লিখতে দিয়েছে সেটা ব্রিফলি লিখে দিতে হবে। তারপরে এবার অন্য জায়গায় ঢুকবো। শিল্পায়ন, যানবাহন ও কৃষি কার্যক্রম থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড
বৃক্ষ কাটার ফলে কার্বন শোষণ কমে যাচ্ছে, বিদ্যুৎ উৎপাদন ও কারখানায় কয়লা, গ্যাস, তেলের ব্যবহার বাড়ছে, যেমন অরণ্য, আগুন, নগরায়ন ও অপরিকল্পিত শিল্পায়ন ইত্যাদি বাড়ছে, ইত্যাদির কারণে হয়, ইত্যাদির কারণে হচ্ছে। এখানে বলবে বিভিন্ন কারণ দায়ী তার জন্য, বলে এইগুলো লিখবে। এর ফলে কি হচ্ছে, ফলাফলে লিখবে অনিয়মিত বৃষ্টি হচ্ছে, খরা বন্যার কারণে ফসলের ক্ষতি হচ্ছে, খাদ্য সংকট, এগুলো কিছু উদাহরণ সঙ্গে দেবে পাশে। যে ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখতে পাচ্ছি, আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক বছর কখনো অতিবৃষ্টি হচ্ছে, কখনো অনাবৃষ্টি হচ্ছে। এই বছরই হয়েছে, বৃষ্টির সিজনে বৃষ্টি হয়নি, যে সময় বৃষ্টি হওয়ার কথা না সে সময় বৃষ্টি হয়েছে, ফলে ফসলের প্রচুর ক্ষতি হয়েছে। এখনো পর্যন্ত আমরা আলু কত দাম দিয়ে কিনছি, পেঁয়াজ কত দাম দিয়ে কিনছি, বিভিন্ন সবজির দাম আকাশ ছোঁয়া, অর্থনীতিতে একটা বিরাট বড় প্রভাব। খাদ্য সংকটের কারণ হয়ে যাচ্ছে তার জন্য, খাদ্য সংকটের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। অতিরিক্ত তাপমাত্রার কারণে শ্রমিকদের কর্মদক্ষতা কমে যাচ্ছে, প্রত্যেক বছর গরম বেড়েই যাচ্ছে, রেকর্ড হয়ে যাচ্ছে। তার ফলে শ্রমিকরা একটা সুন্দর ওয়েদারে যেরকম কাজ করতে পারবে, প্রচুর গরম পড়লে সেরকম কাজ কি তারা করতে পারবে? পারবে না। এর ফলে তাদের কর্মদক্ষতা কমে যাচ্ছে, এর ফলে দেশের প্রোডাকশন কমে যাচ্ছে। ঠিক আছে, সেটা খাদ্যের ক্ষেত্রে হতে পারে বা কোনো ম্যানুফ্যাকচারিং সেক্টরেও হতে পারে। শ্রমিকদের কর্মদক্ষতা কমে যাচ্ছে, কর্মক্ষমতা কমে যাচ্ছে তাপমাত্রার কারণে। গরমের কারণে কর্মঘণ্টা কমে যাওয়ায় উৎপাদন কমে যাচ্ছে, একই জিনিস। কাজ করতে পারছে না শ্রমিকরা, যতটা কাজ করতো তার থেকে কম সময় কাজ করছে। ঘূর্ণিঝড়, বন্যা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে রাস্তাঘাট, ব্রিজ, শহরাঞ্চলের অবকাঠামো ধ্বংস হচ্ছে। নতুন অবকাঠামো নির্মাণে বাড়তি ব্যয় হচ্ছে তার জন্য, এটাও একটা অর্থনীতির উপর বিরাট প্রভাব। তাপদাহ, জলবায়ু পরিবর্তনের কারণে রোগবালাই বাড়ছে, দেখো ডায়রিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু বেড়ে যাচ্ছে। এর ফলে মানুষের উপর অর্থনৈতিক চাপ পড়ছে, রোগের পিছনে খরচা বেড়ে যাচ্ছে। জনস্বাস্থ্য ব্যবস্থার উপর আর্থিক চাপ পড়ছে, সরকারকেও বেশি খরচা করতে হচ্ছে। যে মানুষের কোনো রোগে আক্রান্ত হলে সরকার তখন কি করছে, সেই জনস্বাস্থ্যের ক্ষেত্রে বেশি টাকা খরচা করছে। আবহাওয়ার চরম অবস্থা, এক্সট্রিম ওয়েদার উৎপাদন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাচ্ছে। সরবরাহ শৃঙ্খল মানে সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষত ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বেশি ক্ষতি হচ্ছে। জলবায়ুর পরিবর্তনের ফলে যাদের আয়ের প্রধান উৎস কৃষি, মৎস্য, শ্রমিকের কাজ করে যারা, তাদের আয় হ্রাস পাচ্ছে, কারণ ওগুলো জলবায়ুর সাথে ডাইরেক্টলি হচ্ছে যোগসূত্র আছে তাদের। জীবনযাত্রার মান কমে যাচ্ছে, দারিদ্রতা আরো বেড়ে যাচ্ছে ওভারঅল। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে ফলাফল হিসেবে। উন্নয়নশীল দেশগুলো জলবায়ুর পরিবর্তনের জন্য তুলনামূলক কম দায়ী। এই উন্নয়নশীল দেশগুলো কিন্তু বেশি দায়ী নয়। হ্যাঁ, কারণ এখানে কি হয়েছে, এখানে কিন্তু উন্নয়নটাকে সাস্টেনেবল হয়। ঠিক আছে, কিন্তু বেশি যেগুলো হচ্ছে উন্নত দেশ, তারা কি করছে, তারা উন্নত কিভাবে হচ্ছে, তারা প্রচুর পরিমাণে তারা প্রোডাকশন করছে যে কোনো জিনিসে, যে কোনো সেক্টরের জিনিসে। এই প্রোডাকশন করতে গেলে তারা জলবায়ুর কথা ভাবছে না, তাদের উন্নয়নটা সাস্টেনেবল থাকছে না। ঠিক আছে, সেই জন্য উন্নত দেশগুলোর যে পাপ সেটার ভোগ করতে হচ্ছে সারা বিশ্বকে। ঠিক আছে, উন্নয়নশীল দেশগুলোর থেকে বেশি দায়ী হচ্ছে উন্নত দেশগুলো এখানে। কারণ কি বলছে, উন্নত দেশগুলোর এগুলো আছে আর উন্নয়নশীল দেশগুলোর এগুলো নেই। উন্নয়নশীল দেশগুলোর অর্থের অভাব আছে, ঠিকঠাক ইনফ্রাস্ট্রাকচার নেই, তাদের অর্থনীতি কৃষি নির্ভর, এই জন্য গাছ ফাছ খুব একটা কাটার প্রয়োজন পড়ে না। জলবায়ু মোকাবিলার জন্য তাদের প্রযুক্তিগত সক্ষমতাও কম। জলবায়ু নিয়ন্ত্রণ করতে গেলে যে প্রযুক্তি লাগে সেটাও তাদের কাছে নেই, সেই জন্য সবচেয়ে বেশি সাফার করছে উন্নয়নশীল দেশগুলো। ঠিক আছে, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ওয়ার্স্ট সাফারার। ঠিক আছে, ওয়ার্স্ট সাফারার হচ্ছে কারা, যেগুলো হচ্ছে ডেভেলপিং কান্ট্রি তারা। কিন্তু সবচেয়ে বেশি দায়ী কারা, রেসপন্সিবল কারা জলবায়ু পরিবর্তনের জন্য, যেগুলো হচ্ছে উন্নত দেশ, ডেভেলপড কান্ট্রি, যেগুলো চায়না, ইউএসএ এদের মতো। এর জন্য কি করা দরকার, শেষে দেওয়া রয়েছে যে ওয়ে আউট, কি কি করা দরকার। বিভিন্ন রকম নবীকরণযোগ্য শক্তি, ঠিক আছে, সেগুলোকে ব্যবহার করতে হবে, সৌরশক্তি, বায়ু শক্তির মতো, এগুলো ছোট থেকে পড়ে এসেছি। বৃক্ষরোপণ করতে হবে, বন সংরক্ষণ করতে হবে, কার্বন নিঃসরণ কমাতে হবে, সবুজ অর্থনীতি করতে হবে, মানে পরিবেশ বান্ধব প্রযুক্তি আনতে হবে, যেমন হচ্ছে ওই তোমার ভেহিকেলস। আন্তর্জাতিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নত ও উন্নয়নশীল দেশগুলির মধ্যে যৌথ কার্যক্রম নেওয়া উচিত। জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সর্বোপরি সচেতন করতে হবে। ঠিক আছে, ওভারঅল এইভাবে লিখতে হবে, কোনো পয়েন্ট এরকম করবে না, এগুলো আমি জাস্ট পয়েন্টগুলো লিখেছি বোঝানোর জন্য, পয়েন্ট করবে না, প্যারাগ্রাফ করে করে লিখবে। এবার দেখো শেষে কনক্লুশনটা এরকম হতে পারে, জলবায়ুর পরিবর্তন একটি বৈশ্বিক বিষয়, বৈশ্বিক সমস্যা, মানে একটা গ্লোবাল প্রবলেম, সারা বিশ্বব্যাপী। এর অর্থনৈতিক প্রভাব স্থানীয় পর্যায়ে ব্যাপকভাবে অনুভূত হচ্ছে, কিন্তু এর যে অর্থনৈতিক প্রভাব সেটা স্থানীয় পর্যায়ে অনুভূত হচ্ছে।
সময়োপযোগী পদক্ষেপ না নিলে ভবিষ্যতে অর্থনৈতিক সংকট আরো তীব্র হবে যদি আমরা এখন থেকে ব্যবস্থা না নিই। তাই সব দেশের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা জরুরি। বোঝা গেল? সব দেশকে সমবেতভাবে আসতে হবে, এগিয়ে আসতে হবে। জলবায়ু সহনশীল অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। ঠিক আছে? জলবায়ু যেটা সহ্য করতে পারে উন্নয়নটা এরকম হতে হবে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে হবে। তার মাধ্যমেই এই সমস্যাকে মোকাবেলা করা সম্ভব। ওকে? ইংরেজিতে দিলে এরকম তুমি দিতে পারো, নিউ ক্লাইমেট চেঞ্জ রিপোর্ট ওয়ার্নস অফ রাইজিং ফ্ল্যাটস, ড্রটস অ্যান্ড থ্রেটস টু ইন্ডিয়াস ফুড সিকিউরিটি। ঠিক আছে? এই যে নিউ যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, যে রিপোর্টটা বেরিয়েছে ক্লাইমেট চেঞ্জের উপরে, সেটা বলছে, ওয়ার্নস করছে যে রাইজিং ফ্ল্যাটস, যার জন্য বলছে জলবায়ু পরিবর্তনের জন্য ইন্ডিয়াতে বন্যা, খরা ইত্যাদি বেড়ে যাচ্ছে। এর জন্য ফুড সিকিউরিটিতে মানুষের খাদ্যাভাব দেখা দিচ্ছে, ফুড সিকিউরিটি থাকবে না বলছে। এই রিপোর্টটা দেখে নেবে, যদি ইংরেজিতে দেয় এর থেকে তোমরা রিপোর্ট থেকে কিছু জিনিস ইউজ করতে পারো, বাংলার ক্ষেত্রেও এর থেকে কিছু রিপোর্ট থেকে কিছু তথ্য নিয়ে তোমাদের লেখার মধ্যে তুলে ধরতে পারো। সেই জন্য এটা এখানে লিখে দিয়ে ইনক্লুড করে দিয়েছি, এর থেকে দেখে নেবে তোমরা। রিপোর্টটা দেখে নেবে, এর থেকে কিছু পয়েন্ট তোমরা নোটবুকে লিখে রাখবে, যেগুলো হচ্ছে তোমাদের লেখার মধ্যে তুলে ধরতে পারবে। কারণ জলবায়ু পরিবর্তন এটা কিন্তু প্রত্যেক পরীক্ষাতেই ইম্পর্টেন্ট এবং রিপিট হয় এই টপিক। যে যার যত ভালো লেখা হবে, যে যত ইনফরমেশন দিতে পারবে এইসব ক্ষেত্রে, বেশিরভাগ লোকই লেখে এগুলো, সে তত বেশি নাম্বার পাবে। ঠিক আছে? যাই হোক, এগুলো আমাদের আগের দিনের বিষয় নিয়ে আলোচনা হলো। হওয়ার পরে এবার আজকে ক্লাসে যে টেন্স আমাদের যা করেছিলাম গতদিন আলোচনা, তার মধ্যে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা বাকি ছিল, সেটা আগে আমরা আলোচনা করে নিই। ফিউচার পারফেক্ট টেন্স বলছে যে টু টক অ্যাবাউট আ অ্যাকশন দ্যাট উইল বি কমপ্লিটেড বাই আ সার্টেন ফিউচার টাইম। ওকে? কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি ফিউচার পারফেক্ট টেন্স? টু টক অ্যাবাউট এ অ্যাকশন দ্যাট উইল বি কমপ্লিটেড বাই আ সার্টেন ফিউচার টাইম। একটা নির্দিষ্ট সময়ের পরে, ভবিষ্যতে, যেটা শেষ হয়ে যাবে এমন কাজ বোঝাতে। এবার উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো, সে আসার আগে আমি খেয়ে ফেলবো। সে আসার আগে আমি খেয়ে ফেলবো মানে সে আসবে, তার আগেই আমি খেয়ে ফেলবো। কাজটা এখনো কমপ্লিট হয়নি, ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এমন বাক্য থাকলে তখন আমরা সেটাকে বুঝবো যে ফিউচার পারফেক্ট টেন্স সেটা। ওকে? এমন কিছু থাকলে আমরা বুঝবো এটা হচ্ছে তখন ফিউচার পারফেক্ট টেন্স, যে কাজটা এখনো শেষ হয়নি, ভবিষ্যতে শেষ হবে কোনো একটা সময়ের পরে। এই ক্ষেত্রে আমরা জানি প্রেজেন্ট পারফেক্টে কি ছিল? সাবজেক্ট, বলো কেউ একজন বলো, স্ট্রাকচার বলো, প্রেজেন্ট পারফেক্টে আগের দিন করেছি। Subject plus has বা have Subject plus plus have verb with third form plus object সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, ভার্বের থার্ড plus ফর্ম verb with third form প্লাস plus অবজেক্ট object. ছিল। plus object. পাস্ট পারফেক্টটা কি ছিল? সাবজেক্ট হ্যাড, ভার্বের থার্ড Had plus third form object. plus object. ফিউচার পারফেক্টে কি হবে? সাবজেক্ট শ্যাল বা উইল, Plus will have শ্যাল বা উইল, তার সাথে হ্যাভ, তারপরে বিন, past Verb with participle, ভার্বের third থার্ড form. ফর্ম past object, participle. তাই তো নাকি? Yes. বিন হবে না হবে না? Has a shall have or will have. তারপরে বিন হবে না হবে না? Been হবে না। স্যার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস Continuous বিন হবে না। continuous হলে তাহলে বিন হতো। বিনটা হবে না। হ্যাঁ, সেটাই দেখছি তোমরা বলছো কিনা। তাহলে বিনটা হবে না, কি হবে? সাবজেক্ট শ্যাল উইল হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট, ঠিক আগেরটার মতো। Object. কিন্তু এখানে শ্যাল উইল আসছে, তাই তো? তাহলে এটা বলো, কে বলবে বলো? বেবি বলো, সে আসার আগে আমি খেয়ে ফেলবো। I will have finished my dinner before he comes.
I Sir, I shall have finished have. my dinner, or I I shall shall have have finished my meal. finished My meal my finished meal my before he came. finished my meal before he before comes. before he comes। এই জায়গাটা বোঝানোর জন্য এটা বলছি। ফিউচারে কি পাস্ট পারফেক্টে মনে আছে প্রথম যে কাজটা হচ্ছে ফার্স্ট যে কাজটা হচ্ছে তার বলেছিলাম পাস্ট ফর্ম, এই পাস্ট পারফেক্ট ফর্ম, তাই তো? প্রথম যে হ্যাঁ কাজটা স্যার হচ্ছে আর লাস্ট যে কাজটা সেকেন্ড হচ্ছে বা শেষের যে কাজটা হচ্ছে সেটাকে বলেছিলাম পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট। তাই তো? আর ফিউচার পারফেক্টের ক্ষেত্রে প্রথম যে কাজটা হচ্ছে ফার্স্ট কাজটা হবে ফিউচার পারফেক্টের স্ট্রাকচার, বোঝা গেল? আর যে লাস্ট যে কাজটা হচ্ছে সেটার হবে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইটের স্ট্রাকচার। তাহলে এখানে আগে কোন কাজটা হয়েছে যে আমি খাবার খেয়ে ফেলবো, তাহলে আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই মিল বিফোর হি কামস, পরেরটা কি হয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট, সাবজেক্ট ভার্বের 1 নাম্বার ফর্ম, যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ভার্বের সাথে এস বাই ইয়েস হয়েছে, বোঝা গেল? আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই মিল বিফোর হি কামস, ঠিক আছে? আচ্ছা তারপরেরটা সরজিৎ বলো, ততক্ষণে আমি ঘুমিয়ে পড়বো। বলছি তো, হুম ততক্ষণে আমি ঘুমিয়ে পড়বো। হুম আই শ্যাল আই শ্যাল হ্যাভ Select. হ্যাভ, সিলেক্ট। ভালো করে বলো, আই শ্যাল হ্যাভ স্লেপ্ট, হ্যাঁ, SLEPT, SLEP, স্লেপ্ট, তাই তো? হুম, আই শ্যাল হ্যাভ স্লেপ্ট বাই দেন, By the time. ইংরেজি বাই দ্য টাইম বা বাই দেন, by then. ঠিক By আছে? বা বাই দ্য টাইম হলেও হবে। হুম। তাহলে আই শ্যাল হ্যাভ স্লেপ্ট বাই দেন, ততক্ষণে আমি ঘুমিয়ে পড়বো, বোঝা গেল? তার মানে কি কোনো কিছু একটা হওয়ার আগে আমি ঘুমিয়ে পড়বো, বোঝা গেল? ভবিষ্যতে ঘুমিয়ে পড়বো, ভবিষ্যতে শেষ হবে কাজটা। দ্য অ্যাকশন দ্যাট উইল বি কমপ্লিটেড বাই আ সার্টেন ফিউচার টাইম, এরকম যদি কোনো অ্যাকশন থাকে তখন আমরা বুঝে নেবো এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা ইন্টারোগেটিভ কি হবে চিন্ময় বলো, এটাকে ইন্টারোগেটিভ করতে গেলে কি হবে? কোনটা এই সেকেন্ডটা? সেকেন্ডটাই করো, স্যার সেকেন্ড হ্যাঁ সেকেন্ডটাই করো। এটা শ্যাল আই হ্যাভ স্লেপ্ট বাই দেন। শ্যাল শ্যাল আই হ্যাভ স্লেপ্ট বাই দেন। শ্যাল আই হ্যাভ, শ্যাল আই হ্যাভ স্লেপ্ট বাই দেন। ঠিক বলছে? ঠিক বলছে কি অর্ণব? ও ঠিক বলছে? চিন্ময় কি ঠিক বলছে? শ্যাল আই Shall I হ্যাভ have? স্লেপ্ট বাই দেন, আমি কি ততক্ষণে ঘুমিয়ে পড়বো? ঠিক বলেছে না ভুল বলেছে বলো, অর্ণব বলো। ঠিক আছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল কি শ্যালটা শুধু শ্যাল বা উইল যেটা এগিয়ে আছে যাবে। সেটা আগে চলে আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাভ, সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে? এটা ইন্টারোগেটিভ করতেই হবে। আচ্ছা এরপরে সুশান্ত বলো নেগেটিভ কি হবে? ওই একই বাক্য স্যার নেগেটিভ কি হবে বলো? নেগেটিভের স্ট্রাকচারটা আগে বলে দিই, সাবজেক্ট শ্যাল বা উইল, শ্যাল বা উইল, তারপরে নট, নট, তারপরে হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট, ফুল স্টপ। বলো এবার বলো, দেখে কি হবে, এই বাক্যটা করো, প্রথম যে বাক্যটা করলাম এই বাক্যটা করো। আই শ্যাল নট হ্যাভ, সুশান্ত বলছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ আই শ্যাল নট হ্যাভ, হ্যাঁ হ্যাভ। স্যার ওই স্লেপটা কি অপোজিট হয়ে যাবে, মানে ওরকম নেগেটিভ না। হচ্ছে? না নেগেটিভ তো নট আনলাম তো। আচ্ছা আচ্ছা, আই I শ্যাল shall not not have slept by স্লেপট বাই
আমি ঘুমাবো না, হুম তাই তো? ততক্ষণে আমি হুম ঘুমাবো না। গেল? আচ্ছা, এবার ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ, এটা রেনেসা বলো। ওই একই Shall বাক্য have I not shall have I not slept by then? শ্যাল শ্যাল আইটা বলছো না কেন? আই নট হ্যাভ, আমি shall have I বলেছিলাম। Shall I have শ্যাল আই, not slept by হ্যাঁ, স্যার শ্যাল শ্যাল আই আই নট হ্যাভ হ্যাভ, নট, ও হ্যাভ, শ্যাল আই নট হ্যাভ হবে, ঠিক আছে? হ্যাঁ একই, নট হ্যাভ, নট হবে, আগেও দিতে পারো, পরেও দিতে পারো। বোঝা গেল? ততক্ষণে কি আমি ঘুমিয়ে পড়বো না? তার মানে কি? কখন বলি আমরা এরকম? কখন বলি স্যার শ্যাল আই হ্যাভ ফিউচার নট স্লেপ্ট পজিটিভ বাই সেন্স দিলেন, নেগেটিভ মানে সেন্স, ঘুমিয়ে পড়বো ওটাই বলতে। পজিটিভ সেন্সে। এইটা যদি হ্যাঁ এরকম করতে দেয় আমাদেরকে, এগুলো আসে, হ্যাঁ, যে এটাকে অ্যাফার্মেটিভ করো, লিখে দিতে পারে এই বাক্যটা দিয়ে, এটাকে অ্যাফার্মেটিভ করো। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বাচক, ট্রান্সফর্ম ইন্টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই বাক্যটা দিয়ে বলতে পারে, এগুলো আসে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। তাহলে ওটা তো আই শ্যাল হ্যাভ স্লিপ বাই দেন হবে। অ্যাফার্মেটিভ করতে বলছে, ঠিক আছে? শ্যাল আই হ্যাভ নট স্লেপ্ট বাই দেন, তার মানে কি আই শ্যাল হ্যাভ স্লিপ বাই আই দেন, শ্যাল হ্যাভ স্লেপ্ট বাই দেন। স্লেপ্ট বাই দেন, তার মানে কি এর কি অর্থ পাল্টে গেল? কি কনভার্ট করার ফলে অর্থ কি পাল্টে গেল? না স্যার, না না, কেন? দেখো, যখন ধরো তোমার মা, নেগেটিভ। কারোর মা বা বাবা জিজ্ঞেস করছে, ধরো তুমি বাড়িতে, তুমি একা ছিলে, মা বা বাবা কোথাও গেছিলেন কোথাও, ঠিক আছে? তোমাকে ফোন করে বলে দিয়েছে ভাতটা করে রাখিস। তুমি কাজ করছিলে কোনো একটা, বা পড়াশুনো করছিলে, তোমার খুব রাগ হয়েছে শুনে, আবার এখন ভাত করতে হবে, এরকম একটা ব্যাপার। তাও বাবা বা মা বলেছেন ভাত তো করে রাখতেই হবে, নাহলে খাবো কি, বা মা এসে খাবে কি? তো ওই রাগে তুমি ভাতটা করেছো, গেল? এবার মা এসে জিজ্ঞেস করছে, এই ভাত করেছিস? তখন কি বলবে তুমি উত্তর? কি মনে হয় তোমার, আমি কি ভাত করিনি? তার মানে কি বলতে যাচ্ছ তুমি? করেছি স্যার। তার মানে তুমি করেছো ভাতটা, তাই তো? ঠিক সেরকম, তাই বলছি ততক্ষণে কি আমি এটা ঘুমিয়ে নেগেটিভ পড়বো না? থাকলে পজিটিভ হবে, ওইটাই। হ্যাঁ, ততক্ষণে কি আমি ঘুমিয়ে পড়বো না? আরো ভালো উদাহরণ, এটা হচ্ছে কি পজিটিভ না, এটা অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক, ঠিক আছে স্যার। বুঝতে পারছো? এটাকে আরো ভালো দেখো, আরো ভালো উদাহরণ হতে পারে, ধরো যারা বিবাহিত তারা বুঝতে পারবে। তোমার আজকে ধরো অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি, তুমি বাড়িতে ধরো কাজ থেকে ফিরবে, নাইট ডিউটি আছে আজকে, 2টোর সময় ফিরবে। এদিকে তোমার বউ তো বসে আছে বাড়িতে, ছেলেদের ক্ষেত্রে বলছি, সে অপেক্ষা করে আছে যে 12টার সময় আসবে আজকে, এসে একটা কেক কাটা হবে, একটা ভালো গিফট দেবে, একটা আংটি ফাংটি দেবে অ্যানিভার্সারিতে, নতুন বিয়ে, একটা এক্সপেকটেশন থাকে। এবার তুমি ওই দিন বললে আমার কিন্তু বাড়ি যেতে 2টো বাজবে, তখন তখন বউ কি উত্তর দেবে? ততক্ষণে কি আমি ঘুমিয়ে পড়বো না? স্যার ডিভোর্স। তাই তো? এবার সেটাকে যদি অ্যাফার্মেটিভ করতে বলে, তখন এই যে, তার মানে আমি ঘুমিয়ে পড়বো ততক্ষণে, তুমি 2টো বাজলে হবে না, 12টার মধ্যে বাড়ি এসো। বোঝা গেল? তো ক্লিয়ার তো সবার? একটু মজাও দরকার মাঝে মধ্যে, সেই জন্য করলাম আর কি। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে যে টেন্সটা আসছে সেটা Yes. হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এটা বাকি ছিল গত দিনের ক্লাসে। বলছে ভবিষ্যতে চলতে থাকবে কিন্তু অদূর ভবিষ্যতে শেষ হবে। ফিউচার কন্টিনিউয়াস কখন হয়? আমি বলেছিলাম ভবিষ্যতে চলতে থাকবে শুধু। আর পারফেক্ট মানে বলছে কি, পারফেক্ট কি করালাম, ফিউচার পারফেক্ট, যে ভবিষ্যতে আবার শেষ হবে, তাহলে দুটোই আছে, মানে দুটোরই মিশ্রণ। ভবিষ্যতে চলতে থাকবে বাট কিছুদিন চলার পরে আবার শেষ হবে, চলতে থাকবে বাট অনন্তকাল না, চললে আবার শেষ হবে। এবার উদাহরণ দেখলে, আমাদের উদাহরণটা দেখলে
এক্সাম্পলটা দেখলে আমাদের আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আমি আগামী 2 বছর ধরে নিরামিষ খেতে থাকবো। ঠিক আছে? তোমায় কেউ বলেছে হাত পাত দেখে 2 বছর নিরামিষ খেলে তুমি চাকরি পাবে। তো তুমি পণ করেছো যে আগামী 2 বছর তাহলে আমি নিরামিষ খাবো। তাহলে 2 বছর পর চাকরি পেয়ে যাবো। তারপরে তুমি আবার কিন্তু আমিষ খাওয়া শুরু করবে। তাহলে 2 বছর ধরে আমিষ খেতে থাকবে, কিন্তু তারপরে 2 বছর পর থেকে আবার আমিষ খাবে। নিরামিষ খাবে 2 বছর, বাট তারপর থেকে আবার আমিষ খাবে। তাহলে এরকম বোঝালে আমি আগামী 2 বছর ধরে নিরামিষ খেতে থাকবো। স্ট্রাকচার কি? সাবজেক্ট, শ্যাল বা উইল, তারপরে হ্যাভ, তারপরে বিন, প্লাস বিন। তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। এবার করো, এটা করবে তমালি। তমালি করো। তমালি আছো না ঘুমিয়ে পড়েছো? হ্যাঁ স্যার আছি। হ্যাঁ, করো এটা। বলো বলো, স্ট্রাকচার দেখো আর করো। আই, সাবজেক্টটা কি? আই, আই শ্যাল এর পরে শ্যাল। হ্যাঁ, আই শ্যাল হ্যাভ বিন। আই শ্যাল হ্যাভ বিন। স্যার নিরামিষটা কি বলবো মানে মনে পড়ছে না। খাওয়া ভেজ। বলা, আগে ভার্বটা ইংরেজি করো। ইটিং, হ্যাঁ I- ইটিং। ইটিং, আই শ্যাল হ্যাভ নন বিন ভেজ ইটিং। বলো। ভেজিটেরিয়ান। ভেজ, ভেজ, ভেজি, আচ্ছা ভেজিটেবল। ভেজিটেবলস। হুম, ভেজিটেবল স্যার। ভেজই বলো না, ভেজই বলো না। হ্যাঁ, ভেজ, ভেজিটেবল। হ্যাঁ হ্যাঁ I shall have আচ্ছা been eating vegetable ভেজিটেবল ফর for, ধরে 2 বললে ইয়ার্স। তিনি বলেছিলাম for হ্যাঁ ফর 2 next, ইয়ার্স। for next 2 ইয়ার্স। 2 years। 2 ইয়ার্স। আগামী, আগামী বলেছে, আগামী, এই জন্য নেক্সটটা হলো। or next বা upcoming বা আচ্ছা শুধু আপকামিং। coming, হ্যাঁ বা শুধু coming, for coming 2 years। তাই তো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার? আচ্ছা, এর পরেরটা বলবে এর পরেরটা বলবে চিন্ময়, বলো কিছু সপ্তাহ বৃষ্টি হতে থাকবে। কিছু সপ্তাহ বৃষ্টি হতে থাকবে। কিছু সপ্তাহ বৃষ্টি হতে থাকবে। আচ্ছা চিন্ময়? হ্যাঁ স্যার আছি আছি স্যার আছি আছি স্যার। হুম, হ্যাঁ, ইট উইল হ্যাভ বিন রেইনিং ফর সাম উইক। বাহ, তাহলে ইট আগে আসলো, কারণ কি? যেহেতু রেনটাকে সাবজেক্ট করলে আর ভার্ব খুঁজে পাবো না, সেই জন্য একটা আমি সাবজেক্ট নিয়ে এলাম। ইট উইল হ্যাভ হ্যাভ বিন রেইন বিন রেইনিং ফর সাম উইক। ফর ফিউ উইকস, ফর আ ফিউ উইকস, ফর এ ফর ফিউ উইকও ঠিক আছে, উইকস হয়, বাট এটা আরো সুন্দর, এ ফিউ উইকস। ঠিক আছে, ইট উইল হ্যাভ বিন রেইনিং ফর আ ফিউ উইকস। তাই তো? ক্লিয়ার? আচ্ছা, এরপরে ওই ওই বৃষ্টি হবে যেটা বললাম, এটাকে ইন্টারোগেটিভ করো। এটা বলবে অঙ্কিতা। হ্যাঁ স্যার। অঙ্কিতা বলবে, হ্যাঁ বলো, ইন্টারোগেটিভ করো। ইট উইল হ্যাভ Will বিন, উইল ইট, Will it have been raining for a week? For a few weeks? হ্যাভ হবে না হ্যাজ হবে? Have you হবে? উইল ইট হ্যাজ হবে না, হ্যাজ। ও হ্যাজ হবে না, ইটের পর বসছে হ্যাজ হবে। তখন উইলের পর কি বসেছিল। হবে বলো? হ্যাজ হবে হ্যাজ তাহলে। হবে। তাহলে উইল ইট হ্যাজ বিন। বুঝতে পারছো Raining for a ছোট few ব্যাপারগুলো? ছোট ছোট ব্যাপারগুলো কেমন স্যার এটা হ্যাজ, স্যার এটা হ্যাভ হবে এটা স্যার। হ্যাজ কেন উইল হবে হ্যাভ স্যার? তো হ্যাভ হবে তো। কেন এখানে হবে? হ্যাভ স্যার তো উইল ভার্ব হ্যাভ হিসাবে, তো এখানে ভার্ব হিসাবে ট্রিট হচ্ছে। একদম। ভার্ব তো আসলে হ্যাভ। স্যার উইল হ্যাভ মানে উইলের স্যার সাথে বসেছে বলে হ্যাভই হবে, হ্যাভ এটা হবে। হ্যাজ হবে। এখানে কি বলেছিলাম? স্ট্রাকচার, স্ট্রাকচার কি বলেছিলাম? স্যার ফিউচারে তো স্যার হ্যাজ আসবে না, হ্যাভই তো আসবে। হ্যাঁ সেটাই বলছি। উইল হ্যাভ তো স্যার স্ট্রাকচারে কি বলেছিলাম? সাবজেক্ট, শ্যাল, উইল। এখানে কি হ্যাভ বা হ্যাজ ছিল? হ্যাভ বা হ্যাজ লেখা ছিল? হ্যাভই হবে। তাহলে হ্যাভই হবে। বোঝা গেল? স্যার উইলে তো সবসময় তো হ্যাভই হবে।
হ্যাজ হবে না। সবসময় হ্যাভ, ফিউচারের ক্ষেত্রে এখানে লেখাই Yes, আছে sir. স্ট্রাকচারে, দেখো Will হ্যাঁ have. সব হবে স্যার। স্ট্রাকচারে কিন্তু হ্যাভ বা অথবা হ্যাজ লেখা নেই, হ্যাঁ হ্যাঁ আছে স্যার লেখা? ঠিক। বলো না তাহলে স্যার কি হবে? ঠিক আছে। উইল ইট, উইল হ্যাভ ইট হবে হ্যাভ। হ্যাভ বিন, বলো বলো বলো, উইল ইট হ্যাভ বিন Raining for a few weeks. রেনিং ফর আ ফিউ উইক, জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, নেগেটিভটা বলবে, যাকে বলবো সেই বলবে। নেগেটিভটা অনিন্দিতা কি আছে আজকে? অনিন্দিতা আছো? হ্যাঁ স্যার আছে। আছো, হ্যাঁ। তো, বাবা ভালো আছেন? হ্যাঁ স্যার ভালো আছেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলো, নেগেটিভটা বলো। ইট It will not have ইট it will not have been raining for few will weeks. not have been raining for few weeks, তাই তো? ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ এটা কে বলবে? বিধান আছো তো? বিধান হ্যাঁ স্যার। বলো, এটা কি হবে? ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। স্যার সেন্টেন্সটা কি ছিল স্যার? ইট উইল নট হ্যাভ বিন রেনিং ফর, স্যার এটা ইট উইল নট হ্যাভ বিন না ইট উইল হ্যাভেন্ট বিন? দুটোই হবে, বললাম আগে, নট হ্যাভও হবে, হ্যাভ নটও হবে, দুটোই ঠিক। স্যার উইল নট দিয়ে স্টার্ট করবো স্যার এখানে। হ্যাঁ বলো, উইল নট বি রেইনিং, উইল ইট নট হ্যাভ, রেইনিং। হ্যাভটা কোথায় গেল? হ্যাভটা আগেও হ্যাঁ দিতে স্যার। পারো, উইল ইট হ্যাভ নট বিন, ঠিক আছে? উইল হ্যাঁ স্যার, ইট হ্যাঁ। হ্যাভ নট বিন রেনিং ফর আ ফিউ উইকস, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝা গেল? স্যার বলছি ফিউ ধরে উইকস, বৃষ্টি হবে না? স্যার হ্যালো, এ ফিউ উইকস, উইকস, ইয়েস। আচ্ছা ঠিক আছে, হলো, আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এরপরে আমি একটা চার্ট প্রোভাইড করে দিয়েছি, এটা সবাই বাড়িতে ভালো করে মুখস্থ করে নেবে। ওই সেই একটাই উদাহরণ দিয়ে বলেছিলাম না, যে খাওয়া দিয়ে সবকিছু, ওই খাওয়া হ্যাঁ দিয়ে স্যার ঠিক সবকিছু আছে। একটা চার্ট আমি দিয়েছি, এটা সবাই মুখস্থ করে ফেলবে যে কি হবে। এই চার্টটা মুখস্থ করলেই তোমার সবকিছু হয়ে যাবে। ঠিক আছে। I eat, I ate, I shall eat, I am eating, I was eating, I shall be eating, I have eaten, I had eaten, I shall have been eaten, I have been eating, I had been eating, I shall have been eating, ঠিক আছে? চারটা সবাই ভালো করে মুখস্থ করে নেবে, লিখেও নিতে পারো, প্রিন্ট আউটও করে নিতে পারো। আচ্ছা, এরপরে যেগুলো আছে সেগুলো নেক্সট ক্লাসে করাবো। হ্যাঁ, বেশি হয়ে যাচ্ছে, অনেকে বলছে যে বেশি চাপ পড়ে যাচ্ছে, বেশি ইনফরমেশন গ্যাদার করা যাচ্ছে না। এরপরে আমরা করাবো কি না, না। একটু অ্যাডভান্স, সেটা আজকে আর যাচ্ছি না। যে প্রেজেন্ট টেন্স আমরা জানি যে কখন হয়, জেনারেল ট্রুথ বা টাইমলেস ফ্যাক্ট বা ইউনিভার্সাল ট্রুথ বোঝালে, কিছু হ্যাবিট বোঝালে, তাছাড়াও কিছু হয় শিডিউল ইভেন্টস বোঝালে। প্রতিদিন বলছে ট্রেনটা 8টায় ছাড়ে, এটা একটা শিডিউল ইভেন্টস। হ্যাঁ, রোজ 9টা থেকে খেলা শুরু হয়, এরকম বোঝালে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। একটু অ্যাডভান্স ইউসেজ শিখবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরও ওরকম কিছু আছে, প্রেজেন্ট পারফেক্টের আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের আছে, সিম্পল সবকটার আছে, সেগুলো করবো। এবং ওর সাথে সাথে আমরা হচ্ছে স্যার একটা কোশ্চেন করব? কে? স্যার তন্ময় বলছি। বলো। হ্যাঁ স্যার, বলছি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে একটু জোর দিয়ে যদি পরে একটু করিয়ে দেন এগুলো কমপ্লিট হওয়ার পরে, তাহলে স্যার ভালো হতো। মানে কিছু কিছু হ্যাঁ, জায়গাতে স্যার যেগুলো এই আমি টেন্সের 5টা টোটাল ক্লাস দেখেছি, ঠিক আছে? আজকে 2 নাম্বার ক্লাস চলছে, ওই আরো 3টে ক্লাস হলে মোটামুটি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও হয়ে যাবে তোমার, ঠিক আছে? ওর মধ্যে আচ্ছা স্যার। পড়বে সব। এছাড়া মুড আছে, হ্যাঁ, মুডটাও মানে পরের দিন থেকে শুরু করবো আর কি। এই যে আচ্ছা স্যার, ঠিক আছে। টেন্সের কিছু অ্যাডভান্স ইউজ শেখাবো পরের দিন, তার সাথে মুড হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হবে, হয়ে ওভারঅল একটা 5টা ক্লাসে ওভারঅল হয়ে যাবে। হ্যাঁ, ওকে স্যার, আজকে এই পর্যন্ত হলো। পরের দিন আবার ওই অ্যাডভান্স ইউজেজ গুলো দেখবো, আর হচ্ছে আর কি কি করানো যায় দেখবো। আর পরের দিনে হোমওয়ার্ক থাকছে এই দুটো, একটা হচ্ছে মৃত্যুদণ্ড কি বিচারে আদৌ প্রাসঙ্গিক, এই বিষয়ে একটা দৈনিক পত্রিকায় সম্পাদকের কাছে অনধিক 10 হবে ওটা। হ্যাঁ,
10 শব্দের মধ্যে এই কি আছে এটা 150 শব্দ, হ্যাঁ ওটা 150 হবে, ওটা একটু কারেক্ট করে নিও। অনধিক 150 শব্দের মধ্যে পত্রিকা বিবৃত করুন। বোঝা গেল? মৃত্যুদণ্ড হ্যাঁ স্যার নিয়ে, মৃত্যুদণ্ড কি আদৌ বিচার হওয়া উচিত, মানে বিচারে কি মৃত্যুদণ্ড দেওয়া উচিত, সেই বিষয়ে একটা কি লিখতে বলেছে, অভিমত বাংলা দৈনিক পত্রিকায় সম্পাদকের কাছে লিখবে। আর একটা দেখো ট্রান্সলেট দিয়েছি, ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশ, ওটা করবে, করে আমাকে কবের মধ্যে পাঠাবে? শনিবারের মধ্যে। আজকে কত তারিখ? 16 তারিখ স্যার। 16, আমাকে 20 তারিখের মধ্যে পাঠাবে। Yes, sir. ঠিক আছে, হুম। 20 তারিখের ঠিক মধ্যে আছে। আমাকে পাঠাবে। স্যার বলছি জিএস এর যে হোমওয়ার্কটা ছিল ওটা কবের মধ্যে পাঠাবো? ওটা জিএস এর দিন দেখবো, ওটা জিএস কবে আছে না পরশু দিন, কালকের মধ্যে পাঠাবে, বুধবার। আচ্ছা কালকের মধ্যে পাঠাবে। ঠিক আছে, অনেকে পাঠিয়ে দিয়েছে, কালকের মধ্যে পাঠিয়ে অবশ্যই। ঠিক আছে, তাহলে এরকম হ্যাঁ স্যার। ডিটেলসে আমি আলোচনা করে দিতে পারবো কার কোথায় ভুল আছে। ঠিক আছে, আর এটা হচ্ছে স্যার ডেডলাইন হচ্ছে 20th ডিসেম্বর। হ্যাঁ বলো। স্যার জিএস এর নামে ইয়েটা পাইনি, রেকর্ডিংটা তাহলে দিয়েন, তাহলে কি করেছেন, তাহলে আমার হোমওয়ার্কটা করা হয়নি রেকর্ডিংটা জিএস। আমি এখনো টেলিগ্রাম চ্যানেলটা করতে পারিনি, আমি দেখছি কালকের মধ্যে টেলিগ্রাম স্যার চ্যানেল। স্যার আসলে এমনি পার্সোনাল দেওয়া বা পার্সোনাল দেওয়া যায় না, মানে আমার ধরুন টেলিগ্রাম না, আছে তো। সাইজটা অনেক বড় তো, এবার ওই জন্য মানে করা হয়নি, ও মানে কনভার্ট করে করতে হবে, অলরেডি দুটো হয়েছে। ঠিক আছে, আমি দেখছি কাল বা পরশুর মধ্যে পাঠিয়ে দেওয়া যায় কিনা। হ্যাঁ বেশ স্যার দেখুন। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ ওই জন্য টেলিগ্রাম চ্যানেলটা করা হবে আর কি, যেহেতু বড় বড় মানে ভীষণ বড় বড় সাইজের হচ্ছে তো। হ্যাঁ স্যার করুন করুন। যাই হোক, এটা হচ্ছে 20 ডিসেম্বরের মধ্যে আমাকে সবাই পাঠাবে। হ্যাঁ কেউ মিস করো না কোনো অজুহাতেই, হ্যাঁ স্যার ঠিক এগুলোই আছে। কিন্তু ইম্পর্টেন্ট, ডেলি প্র্যাকটিসের হ্যাঁ জন্যই স্যার। পড়াশোনা করা, আর কিছু না। হ্যাঁ, হুম, আর যে একে অপরের নিজের ভুলটা বুঝতে পারছো যে নিজে কতটা পিছিয়ে আছে, সবাই লিখলে তবেই বুঝতে হুম, পারবে, নইলে তো একা একা পড়েই হয়ে যেত, এতজন একসাথে পড়ার তো কোনো দরকার হতো না, একা বাড়িতে পড়লেই হয়ে যেত। ঠিক আছে, তাহলে 20 হুম, তারিখের মধ্যে অবশ্যই পাঠাবে। হ্যাঁ স্যার। ওকে, তাহলে ভালো থেকো সবাই। হুম, ঠিক আছে। আর কালকের হ্যাঁ মধ্যে ঠিক আছে। স্যার অবশ্যই জিএস এর হোমওয়ার্কটা লেখাগুলো পাঠাবে। হ্যাঁ, গ্রুপে স্যার দিয়ে দেবেন হোমওয়ার্কটা? আমি তো এই পুরো পিডিএফটাই দিয়ে দেবো, এই যা পড়ালাম এতক্ষণ সবই পেয়ে যাবে। বেশ ঠিক আছে। ঠিক আছে, আর খুব ভালো করে ওকে স্যার। স্ক্যান করবে, অনেকের স্ক্যান বাজে উঠছে, আর একটু ধরে ধরে লিখবে, হাতের লেখা বুঝতে পারি এমন ভাবে, তাতে কি তোমাদের ভালো করে লেখার প্র্যাকটিসটা হয়ে যাবে। তাড়াহুড়ো করবে না, বেশ অনেকটা সময়, দুটো জিনিস আগে ভালো স্যার করে। একটা কথা বলছি হুম, স্যার, চিন্ময়, সারাংশ লোকে ঘর কেটে করবো, ওই যে পরীক্ষা যেমন দেয় ঘর হ্যাঁ কেটে কেটে। একদম একদম, ওই হ্যাঁ জন্য তাহলে বলে এখন দিচ্ছি, থেকে ঘর অভ্যাস কেটে করতে করলে হবে, এখন থেকে পরীক্ষার অভ্যাস কাছে। হয়ে যাবে। হ্যাঁ, একটা হ্যাঁ ঘরে নাহলে একটাই, স্যার একটা 5টা কথা করে ঘর বলছি, ওখানে করবে। যে স্যার ওখানে যে ঘর দেয়, ঘরের মধ্যে আমার একটা ওয়ার্ড মানে হলো না জায়গা, ওটা কি জায়গা থাকে সাফিসিয়েন্ট? জায়গা সাফিসিয়েন্ট থাকে, এরকম বড় বড় ও ঘর কাটবে একটা খাতা জুড়ে। ঠিক আছে, হুম হুম, কাটলে কেটে 5টা করে ভাগ হবে, 1 2 3 4 5। ঠিক আছে তো, বেশ স্যার। ধরো এই 5টা 1 2 3 4 5, আর এখানে ছোট্ট ঘর করে এখানে লিখবে 5। 10 পরীক্ষা এইভাবেই থাকে, 15 ও মানে 16 করে। আমি স্যার আমি কাউন্ট করে দেবো তো? তোমার কাউন্ট করতেই হবে না, এই যে এখানে লেখা থাকবে 5, এখানে 10, ও দেখো হ্যাঁ 5টা করে হয়ে যেত, 1 2 3 হ্যাঁ 4 হ্যাঁ স্যার 5। কাউন্ট করা সহজ। ঠিক আছে, হুম এই ঘরে 5টা হুম ধরে, এই ঘরে 10টা, এই ঘরে 15টা, মানে প্রত্যেকটা 5 করে, বুঝতে পেরেছো? হুম স্যার। তাহলে তুমি লিখে দিলে আমি সাথে সাথে কাউন্ট করে নিতে পারবো, যে দেখবে সে কাউন্ট করে নিতে পারবে। ক্লিয়ার, সারাংশ দিলে হুম এইভাবে লেখা প্র্যাকটিস করে এখন থেকে। হুম, আর এই সপ্তাহ হলে, এই সপ্তাহ শেষ হলে তার পরের সপ্তাহ আমরা বলেছিলাম যে স্কেডিউলে বলে দিয়েছিলাম যে প্রত্যেক 2 সপ্তাহ অন্তর আমাদের কি হবে, প্রত্যেক 2 সপ্তাহ অন্তর, টেস্ট হবে। প্রত্যেক 2 সপ্তাহ অন্তর একটা করে মক টেস্ট হবে। ঠিক আছে। বোঝা গেল? তাহলে 2 হুম সপ্তাহ স্যার। অন্তর কিন্তু মক টেস্টটা 2 সপ্তাহ পরেই, মানে এই সপ্তাহ শেষ হলেই 2 সপ্তাহ হয়ে যাচ্ছে, মক টেস্টটা হবে, তখন মক টেস্টটা দিতে হবে তোমাদের। ঠিক আছে, স্যার একটা কথা জিজ্ঞেস স্যার, বলছি এক্স ওয়াই জেড এর ব্যাপারটা একটু বলে দেবেন, ওই রিপোর্ট লেখার ক্ষেত্রে এক্স ওয়াই জেড লেখে। হুম, ওই তো নামের পরিবর্তে XYZ লিখতে হবে। মানে আমি ওই ধরুন বোলপুর লেখে যে নিজের সংবাদ বোলপুর লিখবো না, এক্স লিখবো তো? XYZ,
নামের ওই নিয়ে জায়গায় কোনো ধরো অসুবিধা হ্যাঁ, ধরো তুমি যখন এডিটোরিয়াল লেটার লিখছো তখন তো লেখা থাকে যে হ্যাঁ দ্য এডিটর, আনন্দবাজার পত্রিকা বা হচ্ছে দ্য টেলিগ্রাফ বা দ্য টাইমস অফ ইন্ডিয়া এরকম লেখা থাকে। এরকম পত্রিকার নামও দেওয়া যাবে না, টু দ্য এডিটর XYZ নিউজ পেপার, ঠিক আছে? XYZ বলে ব্র্যাকেটে অ্যাড্রেস লিখে দিলে, অ্যাড্রেস বলে লিখে দিলে, মানে XYZ দিয়ে আমি অ্যাড্রেসকে ইন্ডিকেট করছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার? ঠিক আছে। ঠিক আছে, তো সবাই ভালো থেকো আর কাজটা করে স্যার অবশ্যই তোমাকে বলো স্যার বলো। বলছিলাম স্যার, হ্যাঁ স্যার বলছিলাম যে ডেসক্রিপটিভটা চলছে, স্যার এনটিপিসির জন্য কি কোনো ডিসকাশন বা কিছু করা যাবে? না, এটা তো ডেডিকেটেডলি ফর মানে এই ব্যাচটা করা হয়েছে মিসলেনিয়াস আর ক্লার্কশিপের জন্য, ঠিক আছে? সেই ইয়েস জন্য স্যার। এখানে স্কোপ নেই করার, বুঝেছো? কারণ এক ওকে স্যার। সবাই যে এনটিপিসি দিচ্ছে এখানে সবাই তা না, এখানে সবাই ওইটা দেখেই এসছে যে মিসলেনিয়াস আর ক্লার্কশিপের ডেসক্রিপটিভ করানো হচ্ছে। সেজন্য এই ব্যাচটার মধ্যে আর এনটিপিসির জন্য আমি কোনোদিন পড়াইও নি। আমি মূলত আমি জীবনে কোনোদিন আমি সেন্ট্রালের পরীক্ষা বলতে আমি একবার সেই তখন 11-এ পড়ি, একবার পোস্টাল সর্টিং অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা দিয়েছিলাম পোস্ট অফিসে। ওই একবার আচ্ছা সেন্ট্রাল স্যার। গভর্নমেন্টের পরীক্ষা দেওয়া আর একবার আমি দিয়েছি রেলের পরীক্ষা। এই দুটো পরীক্ষা দিয়েছি। সেহেতু আমার কোনো রকম মানে উম, বলতে কোনো ডাউট নেই যে আমার কোনো জ্ঞানই নেই সেন্ট্রালের পরীক্ষা সম্বন্ধে। হুম, আমি শুধুমাত্র স্যার PSC আসলে পরীক্ষাগুলি স্যার দিয়েছি। বর্তমান পরিস্থিতি স্যার, পরিস্থিতি বিচারে তো সবগুলোই দিতে হচ্ছে, কারণ পিএসসির তো হ্যাঁ দেখতেই হ্যাঁ পাচ্ছেন অবশ্যই। কিরকম অবস্থা। বর্তমান না, হ্যাঁ, সবসময় সবার সবগুলো দেওয়া উচিত, কিন্তু সমস্যা হচ্ছে যে দুটো প্যারালালি করা খুব চাপ, দুটো হ্যাঁ প্রিপারেশন স্যার দুটো ওটাই আলাদা স্যার। টাইপ। স্যার আমার ক্ষেত্রে আমার একটা প্রবলেম হয়ে যাচ্ছে কি, মানে যেহেতু মানে 4 বছরে পুরো কোর্টটাকে আবার চলে আসছে মাঝখানে এক দুটো পরীক্ষা যেখানে কোর্ট পুরো নলেজ রাখতে হচ্ছে, সেখানে স্যার মানে দুটোকে এমন হয়ে যাচ্ছে যে একসাথে কোঅর্ডিনেট করাটা খুব চাপ হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ, ওটাই চাপ, মানে যে কেউ মানে একসাথে এই যে তোমার ব্যাংকিং এর প্রিপারেশন বা তুমি আবার এর সাথে তুমি স্যার WBCS এর মেনলি আমার স্যার যেই যেটা পেপার আছে, পুরো যে 4 বছরের আমাদের পুরো বিটেকের যে সিলেবাসটা থাকে স্যার, এবার যখনই স্যার ওগুলোকে আমি আবার দেখছি, তখন স্যার এদিকে মাথা মানে পুরো ঘুরে যাচ্ছে, যে লেখার ইয়েটা স্যার চলে যাচ্ছে, মানে তবে অতটা একটা টাইম বার করাটা একটা সাজেস্ট বড় করতে ব্যাপার পারি, হয়ে যাচ্ছে স্যার আমার। একটা সাজেশন দিতে পারি, যারা এনটিপিসির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা সৌরভ স্যারের সাথে কথা বলো। সৌরভ স্যার তো আগে রেলে চাকরি করতেন না, উনি আগে এএলপি ছিলেন, ঠিক আছে? তো উনিও বিটেক করা এবং উনি আগে এএলপি ছিলেন। এএলপি ছেড়ে তারপরে এই চাকরিটাতে জয়েন করেছেন, সেহেতু হ্যাঁ স্যার, আমি স্যারের সাথে একবার ফোনে কথা বলবো ঠিক করেছিলাম, কারণ অলরেডি এলপিটাও দিয়েছি, তো স্যার সৌরভ মানে স্যারের সাথে একটু কথা বলো। স্যারের কাছে। সৌরভ স্যার এই বিষয়ে অনেক ওয়াকিবহাল, মানে আমি শুধুমাত্র এই পিএসসি ওরিয়েন্টেড, ঠিক আছে? মানে সেই কি বলে কুয়োর ব্যাংক, বুঝেছো তো? আমি এর বাইরে কিছু জানি না মানে পড়াশোনার বিষয়ে। স্যার এটাই সব আর থেকে বেশি টাফ। না না, সবই টাফ, টাফ বলেই আমি সিজিএল দিইনি কিন্তু কোনোদিন। স্যার স্যার ধরনটা স্যার পুরো অন্য না, মানে হ্যাঁ, এমন হয়ে যাচ্ছে যে ধরন অনুযায়ী কারোর কাছে দেখবে যে অনেকে স্কুলে যখন পড়তে দেখবে যে কেউ 100 মিটার দৌড়ে হেভি দৌড়তো। আবার কেউ ছিল তারা 1600 মিটার দৌড় ভালো দৌড়তো। ঠিক আছে? স্কুলে বা পাড়ার ক্লাবের খেলাতে। অনেকে থাকে 100 মিটারে ভালো, অনেকে থাকে 1600 মিটারে ভালো। তার মানে যে 100 মিটারে ভালো সে খারাপ তা নয়। আর যে 1600 মিটারে ভালো সে খারাপ তা নয়। একেকজনের একটা প্রায়োরিটি থাকে, একেকজনের একটা ক্যাপাবিলিটি থাকে। আমি ম্যাথে খুব একটা ভালো ছিলাম না, এখনো না। সেইজন্য আমি ওদিকে যেতে যাইনি, মানে আমি ভেবেছি যে ওদিকে গেলে আমার হবে না আমার দ্বারা। ঠিক আছে? বা ওতে ইন্টারেস্ট পাই না। এগুলোতে বেশি ইন্টারেস্ট পাই। সৌরভ স্যার হচ্ছে দুটোরই, মানে সৌরভ স্যার সত্যি খুব ট্যালেন্টেড। ও সবদিকেই ভালো। হুম? ও এলপি থেকে এসছে, ওর সেন্ট্রালের প্রচুর পরীক্ষা দিয়েছে। ওর এই বিষয়ে এক্সপেরিয়েন্স খুব ভালো। ওর কাছ থেকে তোমরা গাইড মানে শুনতে পারো কিছু যদি জানার থাকে। ঠিক আছে? সৌরভ স্যারের কাছ থেকে। স্যার আর একটা স্যার লাস্ট রিকোয়েস্ট আপনাকে, যে স্যার এই সপ্তাহটা স্যার আমার মানে একটু চাপ থাকবো, মানে আমার বেশ কয়েকটা এক্সাম আছে, তো যার জন্য স্যার আমি মানে কালকে স্যার বেরিয়ে যাচ্ছি, তো তো স্যার আমি না, তুমি কালকে স্যার আমাকে ইয়ে করবে যে জিএস এর ইয়েটা স্যার, স্যার আমি আপনাকে লিখে পাঠাবো, কিন্তু এই উইকটা যদি আমাকে একটু ইয়ে দেওয়া হয় স্যার খুব ভালো হতো আর কিছু। নো প্রবলেম। আমাকে আগে থেকে ইনফর্ম করবে। তাহলে কোনো প্রবলেম নেই। যেমন অনিন্দিতার সমস্যা ছিল একটা। ঠিক আছে? ও সেইজন্য লিখতে পারেনি বা উম আ
পরে বোধহয় লিখে পাঠিয়েছে নাকি, লিখেইনি বোধহয়, সমস্যা ছিল ফ্যামিলিতে, তো না সেই স্যার, জন্য আমি আমাকে লিখে নিয়েছি, বাট আপনাকে পাঠানো হয়নি। আমি রাতের মধ্যে পিডিএফ করে পাঠিয়ে দিচ্ছি। ও আমাকে ইনফর্ম করে দিয়েছিল, সেহেতু আমি কিন্তু ওকে কিছু বলিনি, কিন্তু উইদাউট ইনফর্মিং মি যদি না লেখো সেটা একটা অডাসিটি, মানে আমি যে জন্য এসছো সেটা আমাকে না জানি, মানে একটা কি বলবো, একটা ইনডিফারেন্স, ক্যালাসনেস যাকে বলে, ঠিক আছে? সেই জন্য আমি না স্যার, আমাকে একদম জানিয়ে করবে, তাহলে নো প্রবলেম, আমাকে আগে থেকে জানাবে আমার এই প্রবলেম আছে, আমি লিখতে পারছি না, ঠিক আছে? থ্যাংক ইউ। ঠিক আছে, গুড নাইট, টাটা সবাইকে, ভালো থেকো। থ্যাংক হ্যাঁ ইউ স্যার, গুড স্যার। নাইট। হ্যাঁ স্যার, গুড নাইট। থ্যাংক ইউ Okay, স্যার, sir. গুড নাইট স্যার। Thank you, sir. গুড নাইট। হ্যাঁ স্যার, গুড নাইট স্যার। গুড নাইট।